হ্যালো বন্ধুরা, সায়েন্স উইথ ক্লারিটি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। এই চ্যানেলে আমি পদার্থবিদ্যা তথা বিজ্ঞানের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং বিভিন্ন বিষয়ে তোমাদের ধারণা পরিষ্কার করার চেষ্টা করব। আজকে আমি তোমাদের ক্লাস 12-এর স্থির তড়িতের চিত্র সমন্বিত কিছু কোয়েশ্চেন নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। এই যে চিত্র সমন্বিত প্রশ্নগুলো, এগুলো তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভবের উপর ভিত্তি করে। এখানে ধারকের কোনো কোয়েশ্চেন নেই, সেটা আমি পরে দেবো তোমাদের। তাহলে চিত্র সমন্বিত যে তড়িৎ ক্ষেত্র তড়িৎ বিভবের নানা ভালো ভালো প্রশ্ন হয়, সেগুলো এখানে আমরা সমাধান করব। তাহলে দেখি এখানে কী ধরনের কোয়েশ্চেন আসে এবং আমরা কিভাবে সলভ করতে পারি। এই কোয়েশ্চেনগুলো ক্লাস 12-এর জন্য, জেইর জন্য, নিটের জন্য, WBJEEর জন্য খুবই ইম্পর্টেন্ট। যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম বলো, তোমাদের বোর্ডের এক্সাম, সবার জন্যই ইম্পর্টেন্ট। তাহলে দেখি, প্রথমে যে 30টা কোয়েশ্চেন এখানে আছে, এগুলোতে আমি ফ্লাক্স ক্যালকুলেট করতে বলেছি। বিভিন্ন ধরনের জ্যামিতিক আকৃতির জন্য কোথাও একটা আধান দেয়া থাকলে বা আধান বন্টন করে দেয়া থাকলে তার জন্য ফ্লাক্স কেমন হবে, সেটা ইলেকট্রিক ফ্লাক্স কেমন হবে সেই কোনো একটা বদ্ধ তল দিয়ে, সেটা এখানে ক্যালকুলেট করতে বলা হয়েছে। বদ্ধ তল হতে পারে বা একটা নর্মাল প্লেনও হতে পারে, নর্মাল তলও হতে পারে। তাহলে সেই তল দিয়ে কতটা ফ্লাক্স নির্গত হবে, তড়িৎ ফ্লাক্স, সেটা ক্যালকুলেট করতে বলা আছে প্রথম 30টা কোয়েশ্চেনে। তাহলে সেই 30টা কোয়েশ্চেন আজকে আমরা সলভ করার চেষ্টা করি। দেখো, কোয়েশ্চেনগুলো খুব একটা কঠিন নয়, দু একটা কোয়েশ্চেন এখানে কঠিন আছে যেগুলো বোঝার আছে, ঠিক আছে? দু একটা নয়, বেশি 7-8টা 10টা মতো কোয়েশ্চেন কঠিন আছে প্রথম 30টার মধ্যে। দেখি আমরা করার চেষ্টা করি। প্রথম কোয়েশ্চেনটা দেখো, আমরা করি। এটা খুবই ইজি কোয়েশ্চেন আছে এখানে, এবং এই কোয়েশ্চেনের যে পিডিএফটা, ঠিক আছে, সেটা আমি তোমাদের এখানে 100টা কোয়েশ্চেন আছে টোটাল, এই ছবি রিলেটেড 100টা কোয়েশ্চেন আছে টোটাল। এটা আমি তোমাদের এই কোয়েশ্চেনের যে পিডিএফটা, এর লিঙ্ক আমি আমার ভিডিওর যে ডিসক্রিপশন সেখানে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, কোয়েশ্চেনগুলো ডাউনলোড করে প্র্যাকটিসের জন্য রাখতে পারো। সেখান থেকে তোমরা প্র্যাকটিস করলে আরও তোমাদের ভালো হবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি আছে, যে একটা কিউ বিন্দু আধান এ বাহু বিশিষ্ট একটি ঘনকের ঠিক জ্যামিতিক কেন্দ্রে আছে। একটা বিন্দু আধান কিউকে একটা ঘনকের ঠিক কেন্দ্রে রাখা আছে। ঘনকটির যে কোনো একটি তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে? তাহলে যে কোনো একটা এরকম তল দিয়ে কতটা তড়িৎ ফ্লাক্স নির্গত হবে সেটা আমাকে বের করতে বলেছে এখানে। তাহলে কীভাবে করতে পারি? যদি সেন্টারে এরকম কিউ আধান থাকে, পুরো ঘনকটা একটা বদ্ধতল, আর একটা বদ্ধতল দিয়ে গাউসের সূত্রানুযায়ী কতটা তড়িৎ ফ্লাক্স নির্গত হয়, Q/ε0 এই পরিমাণ তড়িৎ ফ্লাক্স নির্গত হয়। তাহলে 6টা তল দিয়ে টোটাল যদি এই Q/ε0 তড়িৎ ফ্লাক্সটা পুরো ঘনক দিয়ে নির্গত হচ্ছে, আর ঘনকের কটা তল থাকে? 6টা তল থাকে। তাহলে 6টা তল দিয়ে যদি Q/ε0 তড়িৎ ফ্লাক্স নির্গত হয়, তাহলে একটা তল দিয়ে তড়িৎ ফ্লাক্স নির্গত হবে কত? Q/6ε0। তাহলে আনসার আমাদের কি হবে? Q/6ε0। এটা আমাদের উত্তর হবে। তারপরে দেখো কি বলেছে, যে একটা ঘনকের একটা শীর্ষবিন্দুতে কিউ আধান রাখা আছে। একটা শীর্ষে কিউ আধান রেখেছি আমি। তাহলে সম্পূর্ণ ঘনকটির মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স কত হবে? তাহলে যখনই আমরা এরকমের সিস্টেমের জন্য তড়িৎ ফ্লাক্স বের করব, এই ধরনের ঘনকের জন্য বা এই ধরনের সিস্টেমের জন্য, আমরা যে চার্জটাকে রাখবো সেই চার্জটাকে একটা ক্লোজড সিমেট্রিক জায়গায় রাখার চেষ্টা করব। তাহলে এখানে চার্জ যদি কোণায় থাকে, চার্জ নিশ্চয়ই একটা ক্লোজড বদ্ধ সংস্থার ভেতরে নেই। তাহলে আমাকে চার্জটাকে একটা বদ্ধ সংস্থার ভেতরে রাখতে হবে কোনো না কোনোভাবে, এবং সেই আধানটা যেখানে প্লাস কিউ আধানটা যেখানে থাকবে সেটা যেন একটা সিমেট্রিক অবস্থান হয়, মানে প্রতিসম অবস্থান হয়। যে চার্জের অবস্থান সাপেক্ষে চারদিকগুলো একই রকম দেখতে হয়। তাহলে সেরকমটা যদি আমরা করতে চাই, তাহলে সেটাকে আমরা কিভাবে করতে পারি? আমরা ভাবতে পারি এখানে যেন আমার একটা এরকমের ঘনক আছে, ঠিক আছে? এখানে আমরা ভাবছি এরকম একটা আমাদের ঘনক আছে, বুঝতে পারছো? তাহলে এরকম করে আমরা একটা ঘনক বানাতে পারি। এটা ভালো হচ্ছে না ছবিটা, আরেকবার আঁকি, দাঁড়াও। তাহলে এইভাবে আশেপাশে এই যে প্লাস কিউ আধানটা আছে, এর এই দিকে আমরা এরকম একটা ঘনক ক্রিয়েট করছি এরকমভাবে, এই, ঠিক আছে? ওকে, তাহলে এরকমভাবে চারদিকে আমরা কি করতে পারি? এরকম ঘনক বানাতে পারি এরকম করে, ঠিক আছে? তাহলে এইরকম একটা ঘনক এখানে ক্রিয়েট হয়েছে। এরকম করে এই দিকে একটা ঘনক রাখবো, এই দিকে একটা ঘনক রাখবো, ওপরে নিচে সব দিকে যদি এই প্লাস কিউ আধানের চারদিকে সব দিকে আমরা যদি এরকম ঘনক বসাই,
তাহলে কি হবে, এই প্লাস কিউ আধানটা কটা ঘনক দ্বারা এরকমভাবে সীমাবদ্ধ হবে? টোটাল ভেবে দেখো 8টা ঘনক দ্বারা সীমাবদ্ধ হবে, যেটা আমার এখানে ছবি দেখে বোঝানো খুবই মুশকিলের। ধরো তোমার একটা ঘর আছে, একটা ঘরের একদম কোণায় প্লাস কিউ আধানটা আছে, তাহলে সেই প্লাস কিউ আধানটাকে ওই রকম কতগুলো ঘর দিয়ে টোটাল তোমাকে আবদ্ধ করতে হবে। দেখো তোমার যে ঘর, সেই ঘরের ওপরে একটা ঘর রাখতে হবে, তার আশেপাশে সব দিকে টোটাল 8টা ঘর দিয়ে এই প্লাস কিউ আধানটা আবদ্ধ হবে। তার মানে এর ওপরে একটা ঘনক থাকবে, এর ওপরে একটা ঘনক থাকবে, ঠিক আছে, তাহলে 4টে ঘনক হলো, ওপাশে আরও 4টে ঘনক হবে। এইভাবে টোটাল 8টা ঘনক দিয়ে এই প্লাস কিউ আধানটা কী হবে, সীমাবদ্ধ হবে। তাহলে এইবার এই 8টা ঘনকের ঠিক মিডিলে আছে প্লাস কিউ আধানটা। তাহলে এই টোটাল এই 8টা ঘনক দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে? টোটাল এই 8টা ঘনক দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স হবে কিউ বাই এপসাইলন নট। কিন্তু আমার তো বলেছিল যে একটা ঘনক দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত, যদি আধানটা এই প্লাস কিউ আধানটা একটা ঘনকের একটা কোণায় থাকে, তাহলে একটা ঘনক দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত সেটা জানতে চেয়েছিল। তাহলে 8টা দিয়ে যদি কিউ বাই এপসাইলন নট হয়, একটা দিয়ে কত হবে, কিউ বাই 8 এপসাইলন নট। তাহলে এটা হবে একটা ঘনক দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স। তাহলে একটা কোণায় যদি আধান থাকে, তাহলে একটা ঘনক দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স হবে কিউ বাই 8 এপসাইলন নট। তারপর কি বলেছে দেখো, একটা বদ্ধ ঘনকের যে কোনো একটি তলের ঠিক কেন্দ্রে কিউ আধান আছে সমগ্র। আচ্ছা, এখানে আর একটা কথা আমি বলে যাই, যেটা অন্য অঙ্ক করতে গিয়ে হয়তো লাগবে, মনে রাখবে সবসময় যে এরকম যদি ঘনক হয় এবং তার একটা কোণায় যদি কিউ আধান থাকে, একটা প্রান্তে যদি কিউ আধান থাকে, ধরো সাপোজ এটা আমার একটা ঘনক, এখানে কিউ আধানটা তোমার আছে, তাহলে এই আধান সংলগ্ন যে তিনটে তল হয়, আধান সংলগ্ন যে তিনটে তল হয়, মানে যে তিনটে তল, ঘনকের তিনটে তল এই আধানকে টাচ করে থাকবে, যে তিনটে তল এই আধানকে টাচ করে থাকবে, প্রত্যেকটা এই আধান সংলগ্ন তিনটে তল দিয়ে ফ্লাক্স হবে 0। আর এই আধান থেকে দূরবর্তী যে তিনটে তল হবে, সেই তিনটে তলের প্রতিটা দিয়ে কত ফ্লাক্স নির্গত হবে। তাহলে তুমি যে বলছো কিউ বাই 8 এপসাইলন নট, এটা এই ঘনক দিয়ে নির্গত হচ্ছে ফ্লাক্স, তাহলে এই তড়িৎ ফ্লাক্সটা আসলে কোন তিনটে তল দিয়ে নির্গত হচ্ছে? এই আধান সংলগ্ন যে তিনটে তল, সেই তিনটে তল দিয়ে ফ্লাক্স তো 0। তাহলে এই যে কিউ বাই 8 এপসাইলন নট তড়িৎ ফ্লাক্স নির্গত হচ্ছে, সেটা কোথা দিয়ে হচ্ছে? বাকি যে তিনটে তল, সেই বাকি তিনটে তল দিয়ে ফ্লাক্স নির্গত হবে হচ্ছে কিউ বাই 8 এপসাইলন নট। তাহলে একটা তল দিয়ে কত হবে, বাকি তিনটে তলের প্রতিটা দিয়ে কত হবে, কিউ বাই 24 এপসাইলন নট। তাহলে কি বললাম, যদি একটা ঘনকের একটা কোণায় কিউ আধান থাকে প্লাস কিউ আধান, তাহলে সেই ঘনক দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স হবে কিউ বাই 8 এপসাইলন নট। ওই আধানকে টাচ করে থাকা ঘনকের যে তিনটে তল, সেই তিনটে তলের প্রতিটা দিয়ে তড়িৎ ফ্লাক্স 0 হবে। কেন 0 হবে? কারণ এইখানে যদি আমি একটা পয়েন্ট নিতাম পি, তাহলে এই পি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড এই বরাবর হতো প্লাস কিউ আধানের জন্য, আর এই যে সারফেস তার অভিমুখ তার সাথে পারপেন্ডিকুলার হতো, তাহলে তড়িৎ ক্ষেত্রের সাথে এই ক্ষেত্রের ডিরেকশন হতো 90 ডিগ্রি। তাহলে ফ্লাক্সের ডেফিনেশন অনুযায়ী আমাদের কি হচ্ছিল, ই ডট এস করলে কি পাওয়া যায়, ফ্লাক্স পাওয়া যায়। তাহলে ই ইন্টু ডিএস ইন্টু কস থিটা বাই ইন্টু এস ইন্টু কস থিটা করতে হবে। থিটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে ফ্লাক্স কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। সেই জন্য এই ঘনকের এই প্লাস কিউ আধানকে টাচ করে থাকা যে তিনটে তল, সেই তিনটে তলের প্রতিটা দিয়ে ফ্লাক্স হবে 0। তাহলে কিউ বাই 8 এপসাইলন নট নির্গত হবে বাকি তিনটে তল দিয়ে, তাহলে বাকি তিনটে তলের প্রতিটা দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, কিউ বাই 24 এপসাইলন নট। ঠিক আছে, তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। এটা খুব ইজি। দেখো, একটা বদ্ধ ঘনকের যে কোনো একটি তলের ঠিক কেন্দ্রে, একটা তলের 6টা তল আছে ঘনকের, সেই 6টা তলের একটা তলের ঠিক কেন্দ্রে কিউ আধান রাখা আছে, বিন্দু আধান রাখা আছে, সমগ্র ঘনকটির মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স কত হবে। তাহলে দেখো, এখন তো আর এই প্লাস কিউ আধানটা একটা ক্লোজড বডির ভেতর নেই, একটা বদ্ধ সিস্টেমের ভেতর নেই, তাহলে আমাকে এটাকে একটা বদ্ধ সিস্টেমের ভেতর নিতে হবে। নেওয়ার জন্য আমরা কী করতে পারি, এখানে আমরা একটা এরকম ঘনক বানাতে পারি। তাহলে এখানে যদি আমরা এরকম একটা ঘনক বানিয়ে দিই, ঠিক আছে, এখানে যদি আমরা এরকম একটা ঘনক বানিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে আমার, এখানে যদি আমরা একটা ঘনক বানিয়ে দিতাম, তাহলে এরকম দুটো ঘনকের ঠিক মিডিলে থাকতো প্লাস কিউ আধানটা। তাহলে এই দুটো ঘনক দিয়ে টোটাল নির্গত তড়িৎ ফ্লাক্স কত হতো, কিউ বাই এপসাইলন নট। তাহলে দুটো দিয়ে যদি কিউ বাই 8 এপসাইলন নট নির্গত হয়, তাহলে একটা দিয়ে কত হবে, কিউ বাই 2 এপসাইলন নট। ঠিক আছে, তাহলে একটা ঘনক দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, এরকমটা হবে। এইভাবে যখন এই ধরনের অঙ্ক করতে বলবে, তোমাকে একটা সিমেট্রিক বডির একদম সেন্টারে এই প্লাস কিউ আধানটাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে তুমি বলতে পারবে যে একটা দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে। ঠিক আছে, এরকমভাবে আমাদের করতে হবে। তারপর কি বলছে দেখো, এরকম একটা গোলকের সমতল
বৃত্তাকার ভূমির কেন্দ্রে, তার মানে একদম সেন্টারে, এই অর্ধগোলকটার সেন্টারে কিউ আধান আছে, তাহলে প্লাস কিউ আধান আছে। অর্ধগোলকটার যে বক্রতল, সেই বক্রতল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে? তাহলে এখন দেখো প্লাস কিউ আধানটা যদি এখানে থাকে, একটা ক্লোজড সিস্টেমের ভিতর নেই, তাহলে আমি যদি এই গোলকটাকে পুরোপুরি কমপ্লিট করতাম, এইভাবে যদি গোলকটাকে পুরোপুরি কমপ্লিট করতাম, তার একদম সেন্টারে থাকতো প্লাস কিউ আধানটা, তাহলে পুরো এই গোলক দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হতো? কিউ বাই এপসাইলন নট। এই পুরো গোলকটা দুটো অর্ধগোলক দিয়ে তৈরি, তাহলে দুটো অর্ধগোলক দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত? কিউ বাই এপসাইলন নট। তাহলে একটা অর্ধগোলক দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে? কিউ বাই 2 এপসাইলন নট। তাহলে একটা অর্ধগোলক দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স হবে কিউ বাই 2 এপসাইলন নট। ঠিক আছে, ওকে। তারপর কি বলছে দেখো, একটা বদ্ধ চোঙের কেন্দ্রে কিউ আধান রাখা আছে, বিন্দু আধান রাখা আছে। বক্রতলের মধ্য দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স যদি ফাই হয়, এর যে কোনো একটি সমতল বৃত্তাকার পৃষ্ঠের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স কত হবে? এটা কোয়েশ্চেন, এটা ভালো কোয়েশ্চেন। এই ঘনকটাকে যদি আমরা একটা পুরোপুরি, মানে এই চোঙটাকে যদি আমরা একটা পুরোপুরি একটা ক্লোজড বদ্ধ সংস্থা হিসেবে ভাবি, তাহলে তার কেন্দ্রে যদি প্লাস কিউ আধান থাকে, তাহলে এই পুরো এই চোঙ দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে? পুরো চোঙ দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স হবে কিউ বাই এপসাইলন নট। তাহলে এটা সমান আমরা কত লিখতে পারি? এবার বলছে এই যে বক্রতল, এই চোঙের যে বক্রতল, সেটা দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্সকে বলছে ফাই। তাহলে এই বক্রতল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স হচ্ছে টোটাল ফাই। তাহলে বাকি যে তড়িৎ ফ্লাক্সগুলো নির্গত হয়েছে, সেটা কোন দুটো তল দিয়ে হয়েছে? এই দুটো বৃত্তাকার তল দিয়ে হয়েছে, এই দুটো বৃত্তাকার তল দিয়ে হয়েছে। বৃত্তাকার তলগুলো তো একই সাইজের, একই রকমের, তাহলে বৃত্তাকার এই দুটো তল দিয়ে যে তড়িৎ ফ্লাক্স নির্গত হচ্ছে তার পরিমাণ সমান সমান। তাহলে এটা দিয়ে যদি তড়িৎ ফ্লাক্স ফাই 1 হয় বাইরের দিকে, এটা দিয়েও তড়িৎ ফ্লাক্স কত হবে? ফাই 1ই হবে, একই পরিমাণ হবে। তাহলে এই দুটো বৃত্তাকার তল দিয়ে টোটাল তড়িৎ ফ্লাক্স কত হবে? 2φ1। তাহলে এই যে টোটাল তড়িৎ ফ্লাক্সটা হবে, সেটা ওই কিউ বাই এপসাইলন নটের সাথে সমান হবে, কারণ টোটাল তড়িৎ ফ্লাক্স একটা বদ্ধতল দিয়ে কতটা নির্গত হয় গাউসের সূত্র অনুযায়ী? কিউ বাই এপসাইলন নট। আর বক্রতল দিয়ে এখানে কত বলেই দিয়েছে কোয়েশ্চেনে, ফাই পরিমাণ নির্গত হয়েছে। তাহলে বাকি যে দুটো বৃত্তাকার তলের প্রত্যেকটা দিয়ে যদি আমরা ফাই 1 করে তড়িৎ ফ্লাক্স নির্গত হচ্ছে বলে ধরে নিই, তাহলে টোটাল তড়িৎ ফ্লাক্স কত হবে? ফাই প্লাস 2φ1, এরকমটা আমাদের হবে। এটা কিউ বাই এপসাইলন নটের সাথে সমান হবে। তাহলে এখান থেকে আমরা ফাই 1 এর ভ্যালু বের করতে পারি। তাহলে 2φ1 ইজ ইকাল টু কত হবে? কিউ বাই এপসাইলন নট মাইনাস কী হবে? ফাই। তাহলে দেয়ারফোর φ1 ইজ ইকাল টু কী হবে? হাফ অফ কিউ বাই এপসাইলন নট মাইনাস ফাই। সো এটা আমাদের তড়িৎ ফ্লাক্স হবে। সো এরকমটা আমাদের আনসার হবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের উত্তর হবে। তাহলে এভাবে করতে পারি। এটা উচ্চ মাধ্যমিকে একবার এসেছিল বা বিভিন্ন পরীক্ষাতেও এসেছে এটা। ঠিক আছে, সেই জন্য এই কোয়েশ্চেনগুলো সবার জন্য ইম্পর্টেন্ট। এখানে ভালো ভালো কোয়েশ্চেন আছে, তোমরা যদি এগুলো করো তোমাদের খুবই ভালো হবে। ঠিক আছে, কঠিনও কিছু কোয়েশ্চেন আছে, খুবই কঠিন কোয়েশ্চেনও আছে এখানে দু একটা। দেখো এখানে কি বলছে তাহলে, আর ব্যাসার্ধের, ক্যাপিটাল আর ব্যাসার্ধের একটি ফাঁপা নিস্তরিত গোলকের সম্পূর্ণ অভ্যন্তরে প্লাস কিউ মাইনাস কিউ আধান রাখা আছে, একটা তড়িৎদ্বিমেরু রাখা আছে প্লাস কিউ মাইনাস কিউ আধানের। গোলকটি থেকে নির্গত মোট তড়িৎ ফ্লাক্স কত? তাহলে আমরা কি বলি যে একটা বদ্ধতল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স সমান কি? ওই বদ্ধতলের ভেতরে থাকা টোটাল আধান বাই এপসাইলন নট। এখানে টোটাল আধান কতটা আছে? একটা তড়িৎদ্বিমেরুর টোটাল আধান 0 হয়। তাহলে এইটা বাই এপসাইলন নট হবে নির্গত তড়িৎ ফ্লাক্স। তাহলে 0 বাই এপসাইলন নট করলে কত হবে? 0। তাহলে টোটাল নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে? 0 হবে। এখানে একটা তড়িৎদ্বিমেরু দিয়ে আমি কোয়েশ্চেনটা লিখেছি, এখানে একাধিক তড়িৎদ্বিমেরুও রাখতে পারতো। যদি বলতো ছোট ছোট 7-8টা তড়িৎদ্বিমেরু একটা এরকম গোলকের ভেতরে আছে, তখন যদি বলতে এই গোলক দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত, তখন আনসার 0 হতো। কারণ ছোট ছোট তড়িৎদ্বিমেরু রাখলে প্রত্যেকটা তড়িৎদ্বিমেরুর আধান যেহেতু 0, তাহলে টোটাল তড়িৎ ফ্লাক্স কত হয়ে যাবে? আমাদের 0 হয়ে যাবে। ঠিক আছে, ওকে। যেহেতু প্রত্যেকটা তড়িৎদ্বিমেরুর আধান 0, যতই তড়িৎদ্বিমেরুকে তুমি রাখো না কেন, টোটাল চার্জ তো সেই 0ই থাকছে। তাহলে 0 বাই এপসাইলন নট করলে তুমি 0ই পাবে। তাহলে টোটাল নির্গত তড়িৎ ফ্লাক্স কী হয়ে যাবে? তোমার 0 হয়ে যাবে। এরকমটা আমাদের হবে। তারপর কি বলছে দেখো, সিগমা সুষম আধানের তলমাত্রিক ঘনত্বযুক্ত একটি বৃহৎ সমতল পাতকে ক্যাপিটাল এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং 2l দৈর্ঘ্যের একটি কাল্পনিক চোঙাকৃতি গাউসীয় তল লম্বভাবে এমনভাবে ছেদ করেছে যেন তা পাতটিকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে বলতে চাইছে এরকম একটা অনেক বড় সাইজের এরকম একটা সমতল পাত আছে, একটা চোঙকে দিয়ে আমি কি করেছি, এরকমভাবে এমনভাবে করেছি যেন এই চোঙটা এই সমতল পাতটাকে সমদ্বিখণ্ডিত করেছে। তার মানে এদিকে এল পরিমাণ আছে, এদিকেও এল পরিমাণ আছে এই চোঙটার। এবং এই যে অংশটা, এই অংশটার ক্ষেত্রফল কত বলেছে? এই অংশটার ক্ষেত্রফল হচ্ছে এ। তার মানে এই যে অংশটার ক্ষেত্রফল, এটা কত বলেছে কোয়েশ্চেনে? এ বলেছে। তাহলে একক ক্ষেত্রফলে যদি সিগমা আধান থাকে, তাহলে ওই অংশটুকুতে কতটুকু আধান থাকবে? এই অংশটুকুতে আধান থাকবে এ ইন্টু সিগমা, এই পরিমাণ আধান থাকবে। এবার এই চোঙটা একটা বদ্ধতল, তাহলে এই চোঙ দিয়ে চোঙের ভেতরে কতটুকু আধান আছে?
এ ইন্টু সিগমা এই পরিমাণ আধান এই চোঙটার ভেতরে আছে। তাহলে এই চোঙটাকে যদি এবার গাউসীয় তল হিসেবে ধরে নিতে বলে তোমাকে, তাহলে এই গাউসীয় তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে টোটাল? এ সিগমা বাই কি হবে? এপসাইলন নট। ঠিক আছে, তাহলে গাউসীয় তলটির মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স কত হবে? কিউ বাই এপসাইলন নট। কিউ মানে এখানে হবে এ সিগমা, তাহলে এ সিগমা বাই এপসাইলন নট। ঠিক আছে, তাহলে এরকমটা আমাদের হবে। তারপরে দেখো কি বলেছে, ক্যাপিটাল আর ব্যাসার্ধের একটি গোলকাকার তলের কেন্দ্রে ক্যাপিটাল কিউ আধান রাখা আছে এবং কেন্দ্র থেকে 2r দূরত্বের 2q আধান রাখা আছে। তাহলে 2q বিন্দু আধান রাখা আছে, তাহলে গোলকটির মধ্য দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স কত হবে? সবসময় জানবে যে বদ্ধ তলের ভেতরে যে আধানগুলো থাকে ফ্লাক্সে তারই কন্ট্রিবিউশন থাকে। বদ্ধ তলের ভেতরে যদি কোনো আধান না থাকে তাহলে ফ্লাক্স 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের একটা বদ্ধ তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স সমান কি হবে? ওই বদ্ধ তল দ্বারা আবদ্ধ তড়িতাধান কিউ এনক্লোজড বাই এপসাইলন নট, এটা হয় আমাদের। ঠিক আছে, যে টোটাল তড়িৎ ফ্লাক্স সমান হয় কিউ এনক্লোজড বাই এপসাইলন নট একটা বদ্ধ তলের জন্য। কিন্তু যদি কোনো আধান এই বদ্ধ তলের ভেতরে না থাকে তাহলে তার কোনো কন্ট্রিবিউশন থাকবে না ওই বদ্ধ তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্সকে। তাহলে এই +2q এর কোনো কন্ট্রিবিউশন নেই এই বদ্ধ তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্সকে। তাহলে কার কন্ট্রিবিউশন আছে? এই ভেতরের +qটার আছে। তাহলে এই +q এর জন্য এই বদ্ধতল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে? কিউ বাই এপসাইলন নট। তাহলে এটা আমাদের আনসার হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো কি বলেছে, যে এ বাহু বিশিষ্ট একটা ঘনককে এইরকম ই সমান ই নট আই ক্যাপ, আই ক্যাপ দিয়ে বোঝাচ্ছে তড়িৎ ক্ষেত্রটার মান হচ্ছে ই নট এবং তড়িৎ ক্ষেত্রটার অভিমুখ হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ বরাবর। তাহলে এরকম একটা সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা ঘনককে এমনভাবে রাখা আছে যার ধারগুলি কার্তেসীয় স্থানাঙ্ক অক্ষগুলির সাথে সমান্তরাল হয়। তার মানে এইটা যেন আমরা বলছি এক্স অক্ষের সাথে প্যারালাল, এটা ওয়াই অক্ষের সাথে প্যারালাল। আচ্ছা এদিকটা এক্স অক্ষ ধরতে বলছি, তাহলে এদিকটাকে এক্স অক্ষের সাথে প্যারালাল, যেহেতু ইলেকট্রিক ফিল্ড এদিকে আছে তাহলে এদিকটা এক্স অক্ষের সাথে সমান্তরাল আমরা বলছি, এই দিকটা ওয়াই অক্ষের সাথে সমান্তরাল, আর এইটা আমার জেড অক্ষের সাথে সমান্তরাল, এটা আমাকে এরকমভাবে বলছে। ঠিক আছে, তাহলে যদি হয় তাহলে বলছি ঘনকটির মধ্য দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে সেটা তোমাকে বের করতে বলেছে। তাহলে কীভাবে বের করতে পারি? খুবই ইজি, যে এখানে আমরা দেখব যে ঘনকটার ভেতরে কোনো টোটাল আধান আছে কি না। তাহলে ঘনকটার ভেতরে যদি টোটাল এবং যে ইলেকট্রিক ফিল্ডটা আছে সেটা দেখো একটা কনস্ট্যান্ট আছে পুরোপুরি। ঠিক আছে, তাহলে যদি এরকম থাকে তাহলে এই ঘনকটা দিয়ে টোটাল নির্গত তড়িৎ ফ্লাক্স কত হয়ে যাবে? আমাদের ঘনকটা দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স হয়ে যাবে 0, যদি ইলেকট্রিক ফিল্ড আমার কনস্ট্যান্ট থাকে। ইলেকট্রিক ফিল্ড আমার কনস্ট্যান্ট থাকে, ইলেকট্রিক ফিল্ড যদি দূরত্বের সাথে সাথে ভ্যারি না করে, চেঞ্জ না হয়, তাহলে এইখান দিয়ে যতটা ফ্লাক্স ঢুকবে এখান দিয়ে ততটা ফ্লাক্সই বেরিয়ে যাবে। সাপোজ ভাবো এখানে একটা সারফেস আছে এরকমের। ঠিক আছে, তাহলে যদি তড়িৎ ফ্লাক্স একটা বদ্ধতলের ভেতরে ঢোকে তাহলে তড়িৎ ফ্লাক্স হয় নেগেটিভ, আর তড়িৎ ফ্লাক্স যদি বদ্ধতল দিয়ে বেরিয়ে যায় তাহলে আমরা বলি তড়িৎ ফ্লাক্স হচ্ছে পজিটিভ। তাহলে এখানে বদ্ধতল, এই তল দিয়ে বদ্ধতলের ভেতরে ঢুকছে তড়িৎ ফ্লাক্সটা, তাহলে কতটা পরিমাণ তড়িৎ ফ্লাক্স হচ্ছে? তড়িৎ ফ্লাক্সের আরেকটা ডেফিনেশন কি, যে ফাই ইজ ইকুয়াল টু কি হয়? ই ডট, এইটাই ডেফিনেশন অ্যাকচুয়ালি, ই ডট ডিএস। এইভাবে আমাদের তড়িৎ ফ্লাক্স ক্যালকুলেট করতে হয়। তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডের সাথে যদি আমরা ক্ষেত্রফল গুণ করে দিই, ই ইন্টু ক্ষেত্রফল করে দিই, এই ক্ষেত্রফলটাকে যদি বলি এ, এটা হবে এই সারফেস দিয়ে কতটা তড়িৎ ফ্লাক্স ঢুকছে তার রাশিমালা, সেই কতটা তড়িৎ ফ্লাক্স তাহলে ঢুকলো মাইনাস ই ইন্টু এ, এটা হবে তড়িৎ ফ্লাক্স। যেহেতু তড়িৎ ফ্লাক্স ঢুকছে এই সারফেসে তাই তড়িৎ ফ্লাক্সটাকে আমরা কি বললাম? নেগেটিভ। ওকে, অথবা এই ক্ষেত্রফলের ডিরেকশন এই দিকে আছে, ই এর ডিরেকশন, এটা ই এর ডিরেকশন, আর ক্ষেত্রফলের অভিমুখ তার অপোজিটে বলেও তড়িৎ ফ্লাক্সটা নেগেটিভ, এভাবে তোমরা বলতে পারো। আর এখানে আর একটা সারফেস আছে, ঠিক আছে, সেটা দিয়ে আবার তড়িৎ ফ্লাক্স বাইরের দিকে বেরোচ্ছে। কতটা পরিমাণ তড়িৎ ফ্লাক্স এখানে বাইরের দিকে বেরোবে? এই ক্ষেত্রফলটা হচ্ছে এ, তাহলে তার জন্য তড়িৎ ফ্লাক্স কত হবে? ই ইন্টু এ। বাকিগুলো দিয়ে কোনো তড়িৎ ফ্লাক্স হবে না, কারণ বাকি সারফেস, বাকি তলগুলোর সাথে তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন 90 ডিগ্রিতে আছে। ঠিক আছে, বাকি তলগুলোর সাথে তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন এরকম, মানে বাকি তলগুলোর যে ক্ষেত্রফল, ক্ষেত্রের যে অভিমুখ, সেই ক্ষেত্রের অভিমুখের সাথে তড়িৎ ক্ষেত্রটা 90 ডিগ্রিতে আছে। ওগুলো দিয়ে তড়িৎ ফ্লাক্স হবে না, কারণ ওখানে cos 90 ডিগ্রি হয়ে যাবে, ওটা 0 হয়ে যাবে, ওগুলো দিয়ে তড়িৎ ফ্লাক্স নির্গত হবে না। তাহলে তড়িৎ ফ্লাক্স এই দুটো দিয়ে আমাদের হবে, আর দুটো যোগফল করলে 0 পেয়ে যাবে। তাহলে তড়িৎ ফ্লাক্স কত হয়ে যাবে? এখানে টোটাল হয়ে যাবে 0। তাহলে বুঝতে পারলাম ইলেকট্রিক ফিল্ড যদি এরকমের আমাদের সুষম থাকে এবং কোনো চার্জ যদি ভেতরে না থাকে তাহলে সেই ধরনের বদ্ধ সিস্টেম দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স হয়ে যায় 0। ঠিক আছে, ওকে। তারপর কি বলছে এখানে দেখো, বলছি যে ল্যামডা সুষম রৈখিক আদান ঘনত্বের একটি দীর্ঘ ঋজু তার আছে যার ব্যাসার্ধ ক্যাপিটাল আর এবং যার দৈর্ঘ্য এল।
তাহলে এইখানে টোটাল কতটুকু আধান আছে, একক দৈর্ঘ্যে ল্যামডা আধান আছে, ল্যামডা সুষম রৈখিক আধান ঘনত্ব আছে এই তারটার। তাহলে একক দৈর্ঘ্যে কতটুকু আধান আছে, ল্যামডা। তাহলে ক্যাপিটাল এল দৈর্ঘ্যে কতটুকু আধান আছে, ল্যামডা এল। তাহলে এইখানে টোটাল কতটুকু আধান এই চোঙের ভেতরে আবদ্ধ আছে, ল্যামডা এল পরিমাণ আধান এর ভেতরে আবদ্ধ আছে। এবার জিজ্ঞাসা করেছে চোঙটির বক্রতলের মধ্য দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে সেইটা। তাহলে এরকম যদি অসীম দৈর্ঘ্যের একটা তার হয়, বহু দীর্ঘ একটা রিজু তার হয়, সোজা তার হয়, সেই সোজা তারে যদি আধান এরকমভাবে রৈখিকভাবে বণ্টিত হয়ে থাকে, তাহলে তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন কোন দিকে হয় আমরা পড়েছিলাম যে তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন এই বক্রতল সাপেক্ষে এরকম বাইরের দিকে হয়, বা রেডিয়াস সাপেক্ষে এরকম বাইরের দিকে হয়, বক্রতলের অবিলম্ব বরাবর হয়। তাহলে এরকম আর ক্যাপ বরাবর হয় তড়িৎ ক্ষেত্রের অভিমুখ। তাহলে আর ক্যাপ যদি এরকম বাইরের দিকে থাকে, তাহলে এইরকম যদি হয় তড়িৎ ক্ষেত্রের অভিমুখ এই বরাবর, তাহলে এর সাথে এই তলের যে ক্ষেত্রফলের যে অভিমুখ, মানে তলটাকে যদি একটা ক্ষেত্র ভেক্টর হিসেবে কল্পনা করি, এই ক্ষেত্র ভেক্টরের অভিমুখ এই ই ভেক্টরের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। তাহলে তার জন্য এই বৃত্তাকার তল দিয়ে তড়িৎ ফ্লাক্স কত হয়ে যাবে, 0, যেহেতু অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে এই বৃত্তাকার তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হয়ে যাবে, 0। কেন, কারণ সে একই জিনিস যে ই ইন্টু এস ইন্টু কস থিটা, এটা হচ্ছে তড়িৎ ফ্লাক্সের সূত্র আমাদের। তাহলে থিটাই যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে আমাদের তড়িৎ ফ্লাক্স কত হয়ে যাবে, 0। ঠিক আছে, তাহলে সেই জন্য ওই যে ওপর নিচের যে দুটো বৃত্তাকার তল আছে তা দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হয়ে যাবে, 0। তাহলে পুরো যে তড়িৎ ফ্লাক্সটা সেটা নির্গত হবে কোথা দিয়ে, পুরো যে তড়িৎ ফ্লাক্স সেটা নির্গত হবে এই বক্রতল দিয়ে। তাহলে এই আমরা জানি একটা ক্লোজড সারফেস দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হয়, ওই সারফেসের ভেতরে থাকা টোটাল আধান বাই হচ্ছে এপসাইলন নট। তাহলে এই যে পুরো তড়িৎ ফ্লাক্স নির্গত হচ্ছে এই বদ্ধতল দিয়ে, সেটা পুরোটাই নির্গত হবে এখানে বক্রতল দিয়ে, কারণ ওপরের যে দুটো বৃত্তাকার তল সেই দুটো বৃত্তাকার তল দিয়ে তড়িৎ ফ্লাক্স হয়ে যাবে 0। তাহলে ওপরের দুটো বৃত্তাকার তল দিয়ে তড়িৎ ফ্লাক্স 0 হয়ে যাওয়ার জন্য পুরো তড়িৎ ফ্লাক্সটাই বক্রতল দিয়ে নির্গত হচ্ছে, আর সেই বক্রতল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্সের মান হবে ল্যামডা এল বাই হচ্ছে এপসাইলন নট। তাহলে আনসার হবে আমাদের ল্যামডা এল বাই এপসাইলন নট। তো এটা আমাদের উত্তর হবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি এটা আমি। তারপরে কি বলছে দেখো, এখানে বলছে একটা বদ্ধ ঘনকের যে কোনো একটি ধারের ঠিক মধ্যবিন্দুতে, ধার মানে কি, ধার মানে যে একটা বাহুর কথা বলছে, এই ঘনকের একটা বাহু এটা, সেই বাহুর ঠিক মধ্যবিন্দুতে প্লাস কিউ আধান রাখা আছে। তাহলে প্লাস কিউ কি এখন একটা ক্লোজড সারফেসের ভেতর আছে, না নেই, ক্লোজ সারফেসের ভেতর নেই। তাহলে আমাকে একটা প্রতিসম একটা ক্লোজ সারফেসের ভেতরে প্লাস কিউ আধানটাকে নিয়ে যেতে হবে এবং দেখতে হবে যে সম্পূর্ণ ঘনকটা দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে সেটা আমাকে বের করতে হবে, মানে এই একটা ঘনক দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা এবার কি করতে পারি, একটা প্রতিসম সিস্টেম বানানোর জন্য এই প্লাস কিউ আধানের এদিকে আমরা একটা ঘনক ভাবতে পারি, এখানে যেরকম একটা ঘনক আছে এরকম করে এখানে একটা ঘনক আছে, ঠিক আছে। তারপরে কি আছে, এদিকে একটা ঘনক আছে এরকম করে, এদিকে একটা ঘনক আছে এরকম করে, ঠিক আছে, ওকে, এরকম করে আমাদের একটা ঘনক আছে এখানে। আবার কি আছে, এই দিকে আর একটা ঘনক আছে। তাহলে টোটাল কতগুলো ঘনক হলো, 4টে দেখো ঘনক হয়ে গেল এখানে। তাহলে এই 4টে ঘনকের একদম মিডিলে এই প্লাস কিউ আধানটা আছে, এই প্লাস কিউ আধানটাই 4টে ঘনকের একদম মিডিলে আছে। তাহলে এই 4টে ঘনক দিয়ে যদি একটা ক্লোজড বডি তৈরি করতাম, আমি একটা বদ্ধ তল তৈরি করতাম, সেই বদ্ধ তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হতো, কিউ বাই এপসাইলন নট। তাহলে 4টে দিয়ে যদি নির্গত তড়িৎ ফ্লাক্স কিউ বাই এপসাইলন নট হয়, তাহলে একটা ঘনক দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, একটা দিয়ে হবে তাহলে কিউ বাই 4 এপসাইলন নট। তাহলে একটা ঘনক দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, কিউ বাই 4 এপসাইলন নট। তাহলে যদি একটা ধারের মিডিলে যদি প্লাস কিউ আধানটা থাকে, একটা বাহুর মিডিলে যদি থাকে, তাহলে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে ওই ঘনক দিয়ে, সেটা হবে কিউ বাই এপসাইলন নট, মানে কিউ বাই 4 এপসাইলন নট। ঠিক আছে, তাহলে এটা আমাদের উত্তর হবে। এখানে বিভিন্ন টাইপ দেওয়া আছে, এই টাইপগুলোরই রিপিট হয়েছে যেই মেন্সে বলো বা তোমার নিটে এত ডিটেলস এখানে জিজ্ঞাসা করেনি, কিন্তু পড়ে যেও আসতেই পারে, যেহেতু যেই মেন্সে দিচ্ছে নিটে এই বছরই দিয়ে দিতে পারে। ঠিক আছে, কোনো গ্যারান্টি নেই কোন কোয়েশ্চেন কোথায় দিয়ে দেবে, খুবই আসার মতো কোয়েশ্চেন এগুলো, আর 12-এ দিতেই পারে, খুবই ইজি জিনিস এগুলো। ঠিক আছে, এবারই দিতে পারে এইসব জিনিস, ভালো করে এগুলো পড়ো। ঠিক আছে, ছবি সমন্বিত কোয়েশ্চেন একটু তোমাদের সমস্যা হয়, সেজন্য আমি প্রচুর ছবি সমন্বিত কোয়েশ্চেন এখানে রেখেছি প্রথম দিকে। এরপরে আমি আরও বিভিন্ন টাইপের কোয়েশ্চেন প্র্যাকটিস করাবো। আগে আমি 100টাই ছবি সমন্বিত কোয়েশ্চেন প্র্যাকটিস করে নিই, তারপরে আমি তোমাদের ধারকের কোয়েশ্চেন আলাদা করে করাবো বা আলাদা করে করাবো, সব আলাদা আলাদা করে করানো হবে। ঠিক আছে, দেখো তারপর কি বলছে এখানে, যে এ বাহু বিশিষ্ট একটি ঘনককে এমন একটি অঞ্চলে রাখা হলো যেখানে তড়িৎ ক্ষেত্র সুষম নয়
এখানে তড়িৎ ক্ষেত্র সুষম না বলেছে, ঠিক আছে, সুষম নয়। তাহলে তড়িৎ ক্ষেত্রটা এক্সের উপর ডিপেন্ড করছে এবং সেটা এরকম একটা সমীকরণ দ্বারা সূচিত হয় যে ঘনকটির বাম তলটি এবং তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন কোন বরাবর, তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন হচ্ছে এই এক্স অক্ষ বরাবর, যেহেতু আই ক্যাপ বরাবর বলেছে তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন, তড়িৎ ক্ষেত্রের অভিমুখ, তাহলে তড়িৎ ক্ষেত্রটা এরকম এক্স অক্ষ বরাবর কাজ করছে। তাহলে ঘনকটির বাম তলটি এক্স সমান এ এবং ডান তলটি এক্স সমান 2 এ দূরত্বে অবস্থিত হলে ঘনকটি দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে? ঠিক আছে, তাহলে এই ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য কত? তাহলে দেখো এইটুকু যদি এ হয় আমার, এটুকু যদি আমার 2 এ হয় টোটাল, এখান থেকে এটুকু, তাহলে এখান থেকে এটুকু কত? এ। ঠিক আছে, তাহলে ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য কত? এ। তাহলে এই যে ক্ষেত্রফলটা হবে, এই ক্ষেত্রফলটা কত হবে? ক্ষেত্রফলটার মান কত হবে? এ স্কোয়ার, কারণ এদিকটা এ এদিকটা এ হবে, ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য হবে এ স্কোয়ার, সেরকম এই ক্ষেত্রফলেরই কত হবে? এ স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে এই তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে? ইলেকট্রিক ফিল্ড তো এই বরাবর কাজ করছে, তাহলে এখানে তো তড়িৎ ফ্লাক্স ঢুকছে ভেতরে, তড়িৎ ফ্লাক্সের যে লাইনগুলো আছে, ইলেকট্রিক ফিল্ডের যে লাইনগুলো আছে, তড়িৎ ক্ষেত্রের যে তড়িৎ বলরেখাগুলো আছে, সেগুলো তো ওই তল দিয়ে ঢুকছে ভেতরে, তাহলে ঢুকলে তড়িৎ ফ্লাক্স কী হয়? নেগেটিভ হয়। আর তড়িৎ ফ্লাক্স বাইরের দিকে বেরিয়ে গেলে তড়িৎ ফ্লাক্স আমরা বলি পজিটিভ হচ্ছে। তাহলে যেহেতু ঢুকছে, তাহলে এই সারফেস দিয়ে তড়িৎ ফ্লাক্স নেগেটিভ হবে এবং সেই নেগেটিভ তড়িৎ ফ্লাক্সের মান কত হবে? মাইনাস কী হবে? ইলেকট্রিক ফিল্ডের মান এখানে কত দূরত্বে আছে? এ দূরত্বে আছে, মূলবিন্দু থেকে এ দূরত্ব আছে, তাহলে এই পয়েন্টের বা এই তলের প্রতিটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কত হবে? তাহলে সি ইন্টু এ, এক্সের জায়গায় কী হয়ে যাবে? ওখানে এ হয়ে যাবে। আর ক্ষেত্রফল কত এখানে? এ স্কোয়ার, তাহলে এই তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স হবে মাইনাস সি ইন্টু এ স্কোয়ার, যেটা মাইনাস হচ্ছে কারণ তড়িৎ ফ্লাক্স ঢুকছে এখানে, তড়িৎ বলরেখাগুলি ঢুকছে, সেজন্য তড়িৎ ফ্লাক্স নেগেটিভ। আর দূরবর্তী যে তলটা, এই তল দিয়ে তড়িৎ ফ্লাক্স কী হবে? পজিটিভ হবে, কারণ এই তল দিয়ে তড়িৎ বলরেখাগুলি বাইরের দিকে বেরোচ্ছে, তাহলে ওই তলের জন্য তড়িৎ ফ্লাক্স কত হবে? তড়িৎ ক্ষেত্রের মান কত? ওটা কত দূরে আছে? 2 এ দূরত্বে আছে, তাহলে কী হবে? ইলেকট্রিক ফিল্ডের মান কত হবে? সি ইন্টু 2 এ, আর ক্ষেত্রফল কত? এ স্কোয়ার। তাহলে তড়িৎ ফ্লাক্স কত হবে? এবার আমরা যদি টোটাল ক্যালকুলেট করি, তাহলে পেয়ে যাবো যে মাইনাস সি এ কিউব প্লাস 2 CA কিউব, এরকমটা হবে। তাহলে 2 CA কিউব থেকে মাইনাস সি এ কিউব করে দিলে কত পাবো? CA কিউব। তাহলে তড়িৎ ফ্লাক্স কত হয়ে যাবে? আমাদের CA কিউব হয়ে যাবে। ঠিক আছে, এটা আমাদের আনসার হবে। ঠিক আছে, তাহলে বুঝলাম যে তড়িৎ ক্ষেত্র যদি সুষম হতো এবং একটা ক্লোজ সারফেসের ভেতর যদি কোনো আধান না থাকতো, তাহলে তড়িৎ ফ্লাক্স হয়ে যেত 0। কিন্তু তড়িৎ ক্ষেত্র যদি সুষম না হয়, তাহলে একটা ক্লোজ সারফেসের ভেতরে যদি আধান নাও থাকে, তাহলে তড়িৎ ফ্লাক্স কিন্তু এখানে 0 হলো না। ঠিক আছে, ওকে, তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, তাহলে এইভাবে এখানে ক্যালকুলেশন হলো আমাদের। ওকে, এখন একটা সিস্টেমের ভেতরে যদি এরকম কিছু আধান না থাকে, তাহলে সেই সিস্টেম দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হয়ে যাওয়া উচিত? অ্যাকচুয়ালি 0 হয়ে যাওয়া উচিত। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে যেহেতু তড়িৎ ফ্লাক্স নন নেগেটিভ, তড়িৎ ফ্লাক্স নন নেগেটিভ হওয়ার জন্য তার মানে বোঝা যাচ্ছে এর ভেতরে কিছু না কিছু আধান তো আছেই। ঠিক আছে, তোমাকে অন্য কোয়েশ্চেনে এই আধানটার মান কত সেটাও বের করতে দিতে পারতো। তোমাকে বলতো যে এই যে তড়িৎ ফ্লাক্সটা হলো, টোটাল তড়িৎ ফ্লাক্স কত হলো? CA কিউব। তো CA কিউব সমান কত হবে? এই বদ্ধতলের ভেতরে থাকা টোটাল আধান বা এপসাইলন নট। তাহলে যদি জিজ্ঞাসা করতো যে এই বদ্ধতলের ভেতরে কতটুকু আধান আছে সেটা আমাকে বলো, তাহলে সেটা হতো এরকমের। ঠিক আছে, সেটা হতো এরকমের, বুঝতে পেরেছো? তাহলে বদ্ধতলের ভেতরে যদি টোটাল আধান 0 হয়ে যায়, তাহলে তড়িৎ ফ্লাক্স কী হয়ে যাবে? 0। তার মানে বোঝা যাচ্ছে এখানে বদ্ধতলের ভেতরে কিছু না কিছু হয়তো আধান আছে। তাহলে কিছু না কিছু যদি আধান থাকে, সেই বদ্ধতল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স আমাদের কী হবে? নন জিরো হবে। ঠিক আছে, তাহলে যখনই তড়িৎ ফ্লাক্স নন জিরো, তার মানে ওই বদ্ধতলের ভেতরে কিছু না কিছু আধান আছে। আর যদি বদ্ধতলের ভেতরে কোনো আধান না থাকে, তাহলে তড়িৎ ফ্লাক্স 0ই হবে। ঠিক আছে, ওকে, তাহলে দেখো এবার কি বলেছে, এটা একটু অন্য টাইপের কোয়েশ্চেন। ঠিক আছে, এটার একটা ফর্মুলা আছে এই কোয়েশ্চেনটা করার, এটার একটা ফর্মুলাটা প্রমাণও করা যায়, এমন না যে প্রমাণ করা যায় না। ঠিক আছে, আমি প্রমাণটা করে দিতে পারি, কিন্তু তোমাদের খুবই কঠিন লাগবে। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা করতে গিয়ে আমাদের অনেক কিছুর আইডিয়া লাগবে। আমি একটু বড় করেই বোঝাই এই জিনিসটা। ঠিক আছে, একবারে বলে দিলে কেমন হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু যারা আর কি ম্যাথ কম পারো, বিশেষ করে যারা ধরো নিটের জন্য বেশি করে ভালো পড়ছো, তাদের এটা বুঝতে খুব কষ্ট হবে, কারণ এখানে একটা ইন্টিগ্রেশন লাগবে, এখানে অনেকগুলো জিনিসের আইডিয়া লাগবে, তবে এই জিনিসটা তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, আমি একটু করেই দিই। ঠিক আছে, শুধু ফর্মুলা বলে দিলে সেটা খারাপ হয়ে যায়। ঠিক আছে, এই সেম টাইপের জিনিস তোমরা গোলকের ক্ষেত্রেও দেখতে পারো। ধরো একটা গোলক দিয়ে দিল, তোমাকে বলছি যে পুরো যদি একটা কিউ প্লাস কিউ আধান এখানে থাকে, তাহলে পুরো গোলক দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হয়? এই পুরো গোলক দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স হয় কি
কিউ বাই এপসাইলন নট, এই পুরো গোলক দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স হয় কিউ বাই এপসাইলন নট। কিন্তু তোমাকে যদি বলে এই গোলকের এরকম একটা অংশ দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, যেখানে এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এই যে অংশটা গোলকটার, এই অংশটা দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে যদি এবার এটা জিজ্ঞাসা করে তোমাকে, তার জন্য যে সূত্র এটার জন্য সেই একই সূত্র। ঠিক আছে, তাহলে সেইটা আমি একটু প্রমাণ করে দেখানোর চেষ্টা করি। আমি এর ক্ষেত্রেই সূত্রটা বলে দেবো, আমি এর জন্য সূত্রটা মানে প্রমাণ করে দেখাবো না তোমাদের। ঠিক আছে, ওই একই সূত্র হবে, এর ক্ষেত্রে প্রমাণটা এক রকমের হয়, এর জন্য একটু অন্য রকমের হয়। ঠিক আছে, কিন্তু আমি তাও একটা এইটাই শুধু করব। ঠিক আছে, এইটা করে দিয়ে আমি একটা সূত্র বলে দেবো, সেটা এখানেও কাজে লাগবে, এর ক্ষেত্রে এই ধরনের সিস্টেমের ক্ষেত্রেও তড়িৎ ফ্লাক্স বের করতে কাজে লাগবে। যদি পুরো গোলকটা দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স না বের করতে বলে, এরকম একটা গোলকের অংশ দিয়ে তড়িৎ ফ্লাক্স বের করতে বলে, তাহলে এইভাবে তোমাকে করতে হবে। তাহলে কীভাবে করবো দেখো, আমি এটা এখানে করে দেখাচ্ছি, তাহলে বেটার হবে বুঝতে আমাদের। ওকে, দেখো তাহলে এখানে কোনো লুজ নেই মনে হচ্ছে ওখানে আমি, আচ্ছা এখানেই দেখো বলছি আমি। ঠিক আছে, এখানে দেখো তাহলে কীভাবে করতে পারি এটা আমরা দেখো। ধরো সাপোজ এখানে একটা আমাদের প্লাস কিউ আধান আছে, তাহলে প্লাস কিউ আধানের জন্য আমার এখানে এরকম একটা, এটা কি বলেছিল, এটা বলেছিল একটা দেখো কি একটা শঙ্কু বলেছিল, যে শঙ্কুর এই যে বৃত্তাকার তল, সেই বৃত্তাকার তল দিয়ে তড়িৎ ফ্লাক্স কত হবে সেটা বের করতে বলেছে, বা চাকতি বলেছে চাকতি দিয়ে তড়িৎ ফ্লাক্স কত হবে, একটা শঙ্কুই হয়েছে এখানে দেখো। সেই শঙ্কুর একদম শীর্ষে, শঙ্কুর একদম শীর্ষে আমাদের কি, এটাকে ধরো থিটা, অর্ধশিরোকোণ হচ্ছে থিটা। ঠিক আছে, যে সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল বলে সেটা হচ্ছে থিটা এখানে অর্ধশিরোকোণ, আর শীর্ষে একদম শীর্ষে প্লাস কিউ আধানটা রাখা আছে। তাহলে নিচের যে চাকতি বা বলো বৃত্ত, সেই বৃত্তাকার তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত সেটা তোমাকে বের করতে বলেছে। তাহলে ছবিটা আঁকলে আমাদের এরকম দাঁড়াবে। ঠিক আছে, ছবিটা আঁকলে এরকম দাঁড়াবে এই। ঠিক আছে, এই তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত সেটা বের করতে বলেছে বৃত্তাকার তল দিয়ে। তাহলে আমরা কি ধরতে পারি, আমরা এরকম ছোট্ট একটা বৃত্তাকার অংশ ধরে নিতে পারি এখানে, এইরকম ছোট্ট ছোট্ট একটা এলিমেন্টারি এরিয়া, ছোট্ট একটা ক্ষেত্রফল এরকম ধরে নিতে পারি, এই যে এরকম করে ধরে নিতে পারি। এই যে এই অংশটার কথা বলছি, এই যে এইগুলো কালো করে দেখানো অংশটা। ঠিক আছে, এই যে অংশগুলোর কথা বলছে। ওকে, তাহলে এইটুকুর ব্যাসার্ধ যদি আর হতো, সাপোজ এটুকু আমার আর, এই হাইটটা হচ্ছে এস এইচ, আর এইটা আমাদের ধরো থিটা। ঠিক আছে, এইটা আমাদের থিটা যদি হতো, তাহলে এই কালো করে দেখানো অংশটার ক্ষেত্রফল কত হতো, সামান্য এই অংশটা যেটা হয়েছিল তোমার, এই যে এখানে বড় করে দেখাচ্ছি আমি, এই অংশটার ক্ষেত্রফল আমাদের কত হয়েছিল, এই যে এই বৃত্তাকার অংশটার ক্ষেত্রফল কত হয়েছিল, এই যে। তাহলে এটুকু আমি কত বলছিলাম, এটুকু বলেছি আর। তাহলে আর যদি হতো, এই পরিধিটা কত হতো, বৃত্তটার পরিধিটা কত হতো, 2πr। তাহলে এই বৃত্তের পরিধি হতো 2πr। এই 2πr পরিধির সাথে এই যে উইডথটা, এই যে উইডথ যেটা প্রস্থ যেটা ডিআর, সেটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কি পাবো, তাহলে আমরা কি পাবো, এই বৃত্তাকার অংশের কি পেয়ে যাব, ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে বৃত্তাকার অংশের ক্ষেত্রফল কত হবে, এই বৃত্তাকার অংশের ক্ষেত্রফল হবে 2πr ইন্টু ডিআর। তাহলে এটাই হবে বৃত্তাকার অংশটার ক্ষেত্রফল। এই ছোট্ট যে পাতলা যে বৃত্তাকার অংশটা হলো তার ক্ষেত্রফল হবে এইটা। তাহলে এইটাকে যদি আমরা একটা এরিয়া হিসেবে বলি, ডিএ বলি, তাহলে এই ডিএ দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে। তাহলে এই বৃত্তাকার তলের প্রত্যেকটা বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র কাজ করতে, সেটা দেখো এরকম একটা ডাইরেকশনে কাজ, সব পয়েন্টে তড়িৎ ক্ষেত্রটা থিটা অ্যাঙ্গেলে আছে। এই বৃত্তাকার তলটার এই ছোট্ট যে পাতলা বৃত্তাকার তলটার কথা বলেছি, তার প্রত্যেকটা পয়েন্টে যে তড়িৎ ক্ষেত্রটা, সেটা ওই এই যে এইচের সাথে এই যে শীর্ষ আমাদের এই যে এই লাইনটার সাথে থিটা কোণ করে থাকবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন। আর এই যে ছোট ক্ষেত্রফলটার অভিমুখ কোন দিকে হবে, একটা বৃত্ত যদি হয় সেই বৃত্তের যে অভিলম্ব সেটা কোন দিকে হয়, তার সাথে লম্ব দিকে থাকে, এই যে লম্ব দিকে থাকবে। আর ওই কোণটা যদি থিটা হয়, এই কোণটা আমাদের কি হবে, থিটাই হবে। তাহলে ক্ষেত্রফলটার ডিরেকশন কোন দিকে হচ্ছে, এরকম নিচের দিকে হচ্ছে। তাহলে এই ছোট তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে যদি আমরা বের করতে চাই, সেটাকে আমরা লিখতে পারি ডি ফাই। সো ডি ফাই ইজ ইকুয়াল টু কত হবে, ই ইন্টু ডিএ ইন্টু কী হবে, কস থিটা হবে, এরকমটা আমাদের হবে। ঠিক আছে, এবার ডিএ মানে কত আর ই মানে কত, ই মানে হচ্ছে প্লাস কিউ আধান এখানে আছে, তার জন্য তড়িৎ ফ্লাক্স কত, মানে তড়িৎ ক্ষেত্র কত ওই এই দূরত্বের, তাহলে সেটা কত হবে আমাদের কিউ বাই কত হবে 4πε0 ইন্টু কত হবে এই দূরত্বের স্কোয়ার, এই দূরত্বের স্কোয়ার করলে কত হবে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার হবে। ঠিক আছে, ইন্টু কত হবে কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, সেটা যদি করি তাহলে আমাদের কত হবে ভূমি বাই অতিভুজ হবে, অতিভুজ মানে কত হবে √r স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার হবে এখানে, তাহলে এটা আমাদের হবে। ঠিক আছে, আর ডিএ মানে কত, ডিএ মানে হচ্ছে 2πr dr, তাহলে সেটা যদি এখানে বসিয়ে দাও তাহলে কত হবে 2πr dr, এরকমটা আমাদের হবে।
ঠিক আছে, তাহলে এবার যদি তুমি এখান থেকে ক্যালকুলেশন করে এটাকে ছোটো করো তাহলে কত হবে, কিউ বাই টু এপসাইলন নট এরকমটা আমাদের হবে, ইন্টু কত হবে আমাদের, ইন্টু হবে আর ডিআর বাই কী হবে, বাই হবে রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এটা আমাদের হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এই ছোটো যে বৃত্তটা নিলাম, এই বৃত্ত দিয়ে এই অংশটা, এই যে কালো করে দেখানো অংশটা, এই অংশটা দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স এইটা হবে আমাদের। তাহলে পুরো যে বৃত্তাকার তল আছে সেটা দিয়ে তড়িৎ ফ্লাক্স নির্গত হচ্ছে কতটা, সেটা বের করার জন্য আমাকে কী করতে হবে, এখানে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে পুরোটার জন্য তড়িৎ ফ্লাক্স কত হবে, তাহলে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। এখানে কে ভ্যারিয়েবল, আর ভ্যারি করছে ছোটো হাতের আরটা, ছোটো হাতের আরটা জিরো থেকে ক্যাপিটাল আর পর্যন্ত ভ্যারি করবে, কারণ এখানে ব্যাসার্ধ বলেছে ক্যাপিটাল আর, তাহলে জিরো থেকে ক্যাপিটাল আর পর্যন্ত ভ্যারি করবে। তাহলে জিরো থেকে ক্যাপিটাল আর পর্যন্ত যদি আমি চলে যাই এবং যদি ইন্টিগ্রেশন করি এরকম করে, তাহলে আমরা দেখবে একটা ফর্মুলা পাবো, যে ফর্মুলাটা আমি তোমাদের লিখে দেবো, ওটা তোমরা মুখস্থ রাখবে যে এই সিস্টেমের ক্ষেত্রে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে। তাহলে এইটা যদি এবার আমরা লিখি ফর্মুলা, মানে এই সলিউশনটা তুমি পুরোপুরি করো, তাহলে তুমি এরকম একটা আনসার পাবে যে কিউ বাই টু এপসাইলন নট, এটা পুরোপুরি করে কি আসবে, যে এরকমটা আসবে 1 মাইনাস এইচ বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এখানে একটা টু দি পাওয়ার 3/2 আছে। ঠিক আছে, তাহলে এটা যদি সলভ করো তুমি এরকমটা আসবে, তোমার এখানে একটা 3/2 হবে, সরি এখানে আমি ভুল লিখেছি, তাহলে এখানে কত হবে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, যাদের ম্যাথ ভালো আছে তোমরা ইন্টিগ্রেশন করে দেখবে, যে আমি যেটা লিখে দিচ্ছি ফাইনাল আনসার তোমাদের সেটাই আসবে। তাহলে এটা করলে কি হবে, রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এটা আমাদের আছে। ঠিক আছে, আমি এগুলো সবই করতে পারি, ঠিক আছে, কিন্তু আমাদের আমি বলছি না এইগুলো জিনিসগুলো তোমাদের বেশি একটু ইয়ে লাগবে বলে, অনেকের কঠিন লাগবে বলে অনেকটা, তাই আমি আর বলছি না, স্কিপ করে যাচ্ছি। তাহলে এইটা হবে আনসার, এরকমটা আমাদের হবে। তাহলে এইচ বাই কী হবে, রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এটা করলে কী পাবে তুমি, এটা করলে এই যে জিনিসটা, এই যে চোঙটা তুমি দেখিয়েছি আমি এখানে, এই চোঙটার কী পাবে, ওই থিটাটাকে পেতে। এখানে আমি থিটা বলতে এই যে কোনো একটা অ্যাঙ্গেলকে থিটা বলেছে, কিন্তু কোয়েশ্চেন অ্যাকচুয়ালি বলেছে এই প্রান্তের যে অ্যাঙ্গেল, এইখানে যে অর্ধশিরোকোণ আছে সেটাকে থিটা বলেছে, এই মানটা সেই থিটাকেই বোঝায়, কস থিটাটাকে বোঝায়, কস থিটাটাকে বোঝায় এটা। ঠিক আছে, কস থিটাটাকে বোঝায়, যে অর্ধ শিরোকোণটাকে বোঝায়। তাহলে এর ক্ষেত্রে নির্গত তড়িৎ ফ্লাক্সের সূত্র কী হয়ে গেল, এরকম যদি একটা শঙ্কুর একটা শীর্ষে যদি প্লাস কিউ আধান থাকে, তাহলে ওই শঙ্কুর যে বৃত্তাকার তল, সেই বৃত্তাকার তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্সের সূত্র হবে এরকমটা, যে কিউ বাই টু এপসাইলন নট ইন্টু কী হবে 1 মাইনাস কস ফাই। এটা তোমরা কিন্তু একটা নোট করে রাখবে একটা জায়গায়, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, যদি লাগে আমাদের কোথাও, তাহলে পরীক্ষাতে যদি আসে তাহলে আমরা ডিরেক্টলি ইউজ করবো। তাহলে এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, কিউ বাই টু এপসাইলন নট ইন্টু 1 মাইনাস কস থিটা বা কস ফাই। ঠিক আছে, আমি এখানে ফাই দিয়ে লিখলাম, ফাই বলতে এখানে থিটাটাকে বোঝাচ্ছি। ঠিক আছে, ফাই বলতে এখানে থিটাটাকে বোঝাচ্ছি, আচ্ছা থিটা দিয়ে লিখি, যেহেতু তোমাদের এখানে থিটা দিয়ে আছে, তাহলে কি লিখবো এখানে থিটা, এরকমটা আমাদের সূত্র হবে। ঠিক আছে, তাহলে এটা হবে নির্গত তড়িৎ ফ্লাক্সের সূত্র, এই শঙ্কুর শীর্ষে যদি আধান থাকে, বা এরকম যদি একটা তোমাকে গোলক বলে দেয়, সেই গোলকের কেন্দ্রে যদি প্লাস কিউ আধান থাকে, এবং যদি বলে যে এরকম গোলকের একটা অংশ দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত, যে অংশটার অর্ধেক কোণ হচ্ছে থিটা, টোটালটা 2 থিটা, তাহলে এই অংশটা দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত, তারও সূত্র হবে এইটা, সেটা হবে কিউ বাই টু এপসাইলন নট ইন্টু কি হবে 1 মাইনাস কস থিটা। ঠিক আছে, এটা আমাদের হবে। ঠিক আছে, এটা আমাদের হবে সূত্র। ঠিক আছে, এগুলো একটু নোট করে রাখবে খাতা, যেহেতু এটা তোমাদের নেই ভালো করে বইয়ে নেই, বা তোমরা এটা এভাবে নোট করে রাখবে যে এরকমটা তড়িৎ ফ্লাক্স এখানে হবে। ঠিক আছে, তাহলে কি হবে, এই কস থিটা মানে কি বলেছিলাম, যে এইচ বাই কত হচ্ছে রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। ঠিক আছে, তাহলে সেটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে দেখো আমাদের এই উত্তরটা আসবে, যে কিউ বাই টু এপসাইলন ইন্টু 1 মাইনাস এইচ বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে এই উত্তরটা আমাদের এখানে হবে এখানে। ঠিক আছে, তাহলে আমরা বুঝে গেলাম, এইভাবে আমরা মনে রাখবো। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, মনে রেখো এটা। আচ্ছা, তাহলে এখানে এটা আমি করে দেখিয়েছিলাম, যাদের করার ইচ্ছা ছিল তারা আশা করি বুঝেছো এটা। ঠিক আছে, যদি বুঝতে একটু সমস্যা, বাড়িতে একটু ভাববে যে কেন আমি কোথায় অ্যাঙ্গেলটা কীরকম নিলাম, আবার ভিডিওটা আবার দেখবে, যে ব্যাক করে আবার দেখবে কী করেছি, দিয়ে ইন্ডিকেশনটা নিজেরা করবে, দিয়ে আনসার এটা আসতে বাধ্য। ঠিক আছে, ওকে, তাহলে কত হবে আমাদের নির্গত তড়িৎ ফ্লাক্স, সেটা আমরা দেখলাম ওই ক্ষেত্রে। এবার এই অঙ্কটা করি আমরা, এটা খুব ইজি আছে। ঠিক আছে, ওকে, দেখো এগুলো খুব কমন প্যাটার্ন হয়ে গেছে এখন, যে কোনো পরীক্ষাতে এই ধরনের কোয়েশ্চেন আসছে, ভালো করে তোমরা এটা প্র্যাকটিস করো বাড়িতে। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে ল্যামডা সুষম রৈখিক আদান ঘনত্বের একটি অসীম দৈর্ঘ্যের ঋজু তার এ বাহু বিশিষ্ট একটি ঘনকের ধার বরাবর নিখুঁতভাবে অবস্থা, এইভাবে একটা আছে। তাহলে এইভাবে যদি ল্যামডা অসীম দৈর্ঘ্যের একটা ঋজু তার এরকম থাকে, তাহলে এইটুকুতে কতটুকু আধান আছে এটা আমার দরকার। তাহলে এটুকুতে ল্যামডা এল আধান আছে, এবং এটা তো একটা প্রান্তে আছে,
তাহলে কোনো ভেতরে তো নেই, মানে একটা ক্লোজ সিস্টেমের ভেতরে তো আধানটা নেই। তাহলে ক্লোজ সিস্টেমের ভেতরে আনার জন্য এবং সিমেট্রিক ক্রিয়েট করার জন্য আমরা কী করব, যে আমরা ভাবছি এখানে একটা এরকম একটা ঘনক বানাচ্ছি, ঠিক আছে, এখানে একটা এরকম ঘনক বানাচ্ছি সিমেট্রি ক্রিয়েট করার জন্য, তারপরে এদিকে আমরা এরকম একটা ঘনক বানাচ্ছি সিমেট্রি ক্রিয়েট করার জন্য এরকম করে। তাহলে এরকম করে কতগুলো ঘনকের ঠিক মিডিলে রাখতে পারি আমরা এটাকে। তাহলে এরকম একটা ঘনক বানাচ্ছি, এরকম করে ওদিকে আরেকটা ঘনক থাকবে, এদিকে আরেকটা, ওটা আর আঁকছি না আমি। এভাবে 4টে ঘনকের একদম যে মাঝের লাইন বরাবর এই ল্যামডা এল আধানটা আছে। তাহলে টোটাল এই ল্যামডা এল পরিমাণ আধান যদি এরকম মাঝের এখানে থাকে এই লাইনে, তাহলে একটা সিমেট্রি দেখো ক্রিয়েট হয়েছে, চারদিক ওই লাইন থেকে সব দিকে দূরত্ব কী হচ্ছে, সবগুলো ঘনকের সব দিকে দূরত্ব সমান হয়ে যাচ্ছে। তাহলে টোটাল তড়িৎ ফ্লাক্স কত হবে, কিউ বাই এপসাইলন নট, যতটা আধান ভেতরে আছে। তাহলে কতটা আধান ভেতরে আছে, এই 4টে ঘনকের একদম মিডিলে কতটা আধান আছে ল্যামডা এল, মানে টোটাল কতটা আধান আবদ্ধ হয়েছে এই 4টে ঘনক দ্বারা, ল্যামডা এল পরিমাণ আধান আবদ্ধ হয়ে আছে। তাহলে এই ল্যামডা এল পরিমাণ আধান যদি আবদ্ধ হয়ে থাকে, তাহলে 4টে ঘনক দিয়ে টোটাল নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, ল্যামডা এল বাই এপসাইলন নট। তাহলে 4টে ঘনক দিয়ে যদি এতটা তড়িৎ ফ্লাক্স নির্গত হয়, আমাকে কি বলেছে, একটা ঘনক দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে। তাহলে যে ঘনকটা প্রথমে ছিল সেই ঘনকটা দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, তাহলে একটা ঘনক দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, ল্যামডা এল বাই 4 এপসাইলন নট। 4টে দিয়ে যদি অতটা হয়, তাহলে একটা দিয়ে কত হবে, ল্যামডা এল বাই 4 এপসাইলন নট। এখানে এল নেই, এ বলা আছে, তাহলে এল এর জায়গায় এ হবে, সরি, এল এর জায়গায় কী হবে আমাদের, এ হবে এখানে। তাহলে ল্যামডা এ বাই কী হবে, 4 এপসাইলন নট, এটা আমাদের উত্তর হবে। ঠিক আছে, তাহলে আশা করি বোঝাতে পেরেছি এটা আমি। তাহলে দেখছো একই জিনিস অনেকবার দেওয়া আছে, রিপিটেশন করা আছে, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে কি বলছে, যে ক্যাপিটাল আর ব্যাসার্ধের একটি বদ্ধ গোলকাকার বস্তুকে একটি সুষম তড়িৎ ক্ষেত্র ক্যাপিটাল ই এর মধ্যে রাখা হলো, সুষম তড়িৎ ক্ষেত্র। এবার কি বলেছি, যদি তড়িৎ বলরেখাগুলি এর সমতল বৃত্তাকার ভূমির সাথে সম্পূর্ণভাবে লম্ব থাকে, তাহলে বক্রতলের মধ্য দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্সের মান কত। তাহলে এরকম বলতে চেয়েছে, এরকম একটা কি আছে এখানে, অর্ধগোলক আছে, অর্ধগোলকের এটা হচ্ছে এরকম বৃত্তাকার তল, ঠিক আছে, অর্ধগোলকের এরকম বৃত্তাকার তল এটা দিয়ে বলেছে যে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করছে, এরকম ওপর দিয়ে কাজ করছে এবং পুরোপুরি লম্বভাবে আছে, কার সাথে, এর সাথে লম্বভাবে আছে, ঠিক আছে। ওকে, এই তলের সাথে এরকম লম্বভাবে আছে, বৃত্তাকার তলের সাথে এরকম লম্ব দিকে আছে। ওকে, বৃত্তাকার তলের সাথে এরকম লম্ব দিকে আছে ইলেকট্রিক ফিল্ড, এইভাবে আছে অ্যাকচুয়ালি। তাহলে এই তলটাকে যদি ক্ষেত্র ভেক্টর হিসেবে ভাবে, সেই ক্ষেত্র ভেক্টরের অভিমুখ কোন দিকে হবে, এই ওপরের দিকেই হবে। তাহলে এই ক্ষেত্রফলের, এই বৃত্তের ক্ষেত্রফল কত, পায়ের স্কোয়ার, এই বৃত্তের ক্ষেত্রফল পায়ের স্কোয়ার। তাহলে এই ই এর ডিরেকশন আর এই ক্ষেত্র ভেক্টরের যে অভিমুখ একই ডিরেকশনে আছে, তাহলে এই বৃত্তাকার তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, পাই ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু ক্যাপিটাল ই, এইটা হবে ই ইন্টু এরিয়া করলেই যে ফ্লাক্স নির্গত হচ্ছে একটা ক্ষেত্র দিয়ে সেটা পাওয়া যায়। কিন্তু এই তড়িৎ ফ্লাক্সটা তো ভেতরে ঢুকছে, এই পুরোপুরি অর্ধগোলকটাকে যদি একটা বদ্ধ ক্ষেত্র হিসেবে আমরা ভাবি, এই তড়িৎ ফ্লাক্সটা তো ভেতরে ঢুকছে, ঠিক আছে। এবং এই টোটাল এই সিস্টেমের ভেতর কোনো আধান নেই বলেছে, এবং সিস্টেমটা একটা সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে আছে। তাহলে যদি এরকম আধান না বলা থাকে, আধান নেই এখানে, ঠিক আছে, আধান যদি একটা ক্লোজ সার্ফেসের ভেতরে না থাকে, তাহলে টোটাল ফ্লাক্স কত হয়ে যাবে, টোটাল ফ্লাক্স হচ্ছে 0 হবে। এবং আমরা ক্যালকুলেট করলাম যে বৃত্তাকার তল দিয়ে টোটাল তড়িৎ ফ্লাক্স কতটা ঢুকলো, তাহলে বৃত্তাকার তল দিয়ে যেটা তড়িৎ ফ্লাক্স ঢুকেছে, তাহলে ওই যে বক্রতল দিয়ে কতটা তড়িৎ ফ্লাক্স নির্গত হবে, বক্রতল দিয়ে বৃত্তাকার তল দিয়ে যতটা তড়িৎ ফ্লাক্স ঢুকেছে ততটা নির্গত হবে। তাহলে বক্রতল দিয়ে কতটা তড়িৎ ফ্লাক্স নির্গত হবে, ফাই ড্যাশ ইজ ইকুয়াল টু কী হবে, ই ইন্টু পায়ের স্কোয়ার, এই পরিমাণ তড়িৎ ফ্লাক্স বক্রতল দিয়ে নির্গত হবে। যতটা তড়িৎ ফ্লাক্স বৃত্তাকার তল দিয়ে ঢুকলো, ততটা তড়িৎ ফ্লাক্সে কী হবে, বক্রাকার তল দিয়ে পায়ের দিকে নির্গত হবে। তাহলে বক্রাকার তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, পায়ের স্কোয়ার ইন্টু ক্যাপিটাল ই, এই পরিমাণ তড়িৎ ফ্লাক্স এই অর্ধগোলকটার বক্রাকার তল দিয়ে নির্গত হবে, সেটাই আমাকে এখানে বের করতে বলেছে, ঠিক আছে। বক্রতলের মধ্য দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে সেটা বের করতে বলেছে। ওকে, টোটাল তলের ভেতর দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স যদি বের করতে বলতো, সেটা এখানে 0 হতো। ওকে, তাহলে এটা আমাদের হয়ে গেল। দেখো তারপর কি বলছে, যে ক্যাপিটাল আর ব্যাসার্ধের একটি নিরেট অন্তরক গোলকে সুষম আয়তন আদান ঘনত্ব হলো রো, যেখানে আর ছোটাতের আর, যেখানে আর লেস দেন ক্যাপিটাল আর, মানে ব্যাসার্ধের থেকে কম দূরত্বে একটি সমকেন্দ্রিক গোলকাকার গাউসীয় তলের মধ্যে দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে সেটা বের করতে বলছে। তাহলে এই তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, এই যে এখানে যে বৃত্তটা, ছোট বৃত্ত ডট ডট করে দেখানো যে গোলক আর কি, বৃত্ত তো নয়, গোলক এখানে। তাহলে এই গোলকটা দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে এই গোলকের ভেতরে কতটুকু আধান আছে আমাকে বের করতে হবে। তাহলে আয়তন আধান ঘনত্ব কত, রো, তার সাথে আমাকে এর আয়তনকে গুণ করতে হবে, আয়তন গুণ করলে কত হবে, 4/3 পাই ছোট হাতের আর কিউব। এই পরিমাণ আধান এই ভেতরে, এর ভেতরে আছে ডট ডট করে দেখানো যে গোলকটা, তার ভেতরে আছে।
তাহলে এটা বাই যদি এপসাইলন নট করে দিই তাহলে কতটা তড়িৎ ফ্লাক্স এখানে নির্গত হচ্ছে পাওয়া যাবে সেটা। তাহলে সেটা কত হবে আমাদের 4πρr³/3 ε0। এটা আমাদের আনসার হবে। ঠিক আছে, 4πρr³ × 3 ε/3 ε0। ঠিক আছে, এটা আমাদের আনসার হবে এখানে। তাহলে এটা এরকম হবে, খুব ইজি আমাদের। তারপর কি বলেছে দেখো, একটা অনাহিত নিরেট পরিবাহী বস্তুর অভ্যন্তরে অনিয়মিত আকৃতির একটা গহ্বরে যেরকম একটা ক্যাভিটি ক্রিয়েট করে দেওয়া হয়েছে কার ভেতর, একটা পরিবাহীর ভেতর, এবং সেই ক্যাভিটির ভেতর প্লাস কিউ আধান দেওয়া আছে। তাহলে বলেছে গহ্বরের ভেতরে যদি একটা স্থানে প্লাস কিউ আধান থাকে তাহলে পরিবাহীর যে বাইরের পৃষ্ঠ, এই বাইরের পৃষ্ঠ দিয়ে নির্গত মোট তড়িৎ ফ্লাক্স কত হবে সেটা বের করতে বলেছে। সবসময় মনে রাখবে যদি একটা পরিবাহীর ভেতরে এরকম একটা গর্ত করে দেওয়া হয় এবং গর্তে যদি প্লাস কিউ আধান দেওয়া হয়, পরিবাহীতে কাছাকাছি যদি আধান থাকে, পরিবাহীতে কিছুটা আবিষ্ট আধান হয়, তাহলে এই প্লাস কিউ কী করবে, এর যে নেগেটিভ ইলেকট্রনগুলো আছে, পরিবাহীর ভেতরে যে ইলেকট্রনগুলো আছে তাদেরকে আকর্ষণ করবে। তাহলে আকর্ষণ করে ওখানে কিছুটা আধান আবিষ্ট করবে। তাহলে এদিকে যদি মাইনাস কিউ আধান সরে আসে, আমরা বলবো যে এদিকে যেন প্লাস কিউ আধান দূরে সরে গেছে। তাহলে টোটাল এইটাকে যদি আমরা একটা বদ্ধতল হিসেবে ভাবি, এখানে এই তলটা যদি আমার বদ্ধতল হয় তাহলে তার ভেতরে টোটাল কতটুকু আধান আছে, এখানে আছে কতটা, এখানে আছে প্লাস কিউ, এখানে আছে মাইনাস কিউ, আর এখানে আছে আবার সেই প্লাস কিউ। তাহলে টোটাল আধান কত হলো, টোটাল আধান তো সেই কিউই হলো। তাহলে টোটাল নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, টোটাল যেটা আধান বাই হচ্ছে এপসাইলন নট, এটা হবে আমাদের। তাহলে কত হবে আনসার, Q/ε0। তাহলে টোটাল নির্গত তড়িৎ ফ্লাক্স এই বাইরের তল দিয়ে কত হবে, Q/ε0 হবে। ঠিক আছে, ওকে। তারপর কি বলেছে দেখো, ক্যাপিটাল আর ব্যাসার্ধের একটি কল্পিত গোলকাকার তল এমনভাবে আঁকা হলো যেন এর কেন্দ্র দিয়ে এরকম একটা অসীম দৈর্ঘ্যের ঋজু তার ভেতর দিয়ে চলে গেছে। তাহলে এইটুকুতে টোটাল কতটুকু আধান আছে, এইটুকু যদি আর হয়, আমার ব্যাসার্ধ যদি আর হয়, এই টোটালটা কত আমার 2r। আর এই একক দৈর্ঘ্যে যদি ল্যামডা আধান থাকে তাহলে এই 2r এ কতটুকু আধান থাকবে, 2r এ আধান থাকবে ল্যামডা × 2r। তাহলে এই গোলকটা দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, Q/ε0। তাহলে কিউ মানে কি, টোটাল কতটা আধান এই গোলকের ভেতরে আছে, গোলকাকার তলের ভেতরে আছে, টোটাল কতটা আধানের ভেতরে আছে, যে 2λr এই পরিমাণ আধান এই গোলকাকার তলের ভেতরে আছে, বাই কি করবে ε0। এটা করলে কি পাবে, এখান দিয়ে তো টোটাল কতটা তড়িৎ ফ্লাক্স নির্গত হচ্ছে সেটা তুমি পেয়ে যাবে। তাহলে এটা তোমার আনসার হবে এখানে। ঠিক আছে, খুবই ইজি। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, দেখো এখানে কি বলছে, দেখো একটি কিউ বিন্দু আধান একটা ঘনকের কেন্দ্রে রাখা আছে এবং এর একটা তলের মধ্যে দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স হচ্ছে φ1। এর আধানটিকে এরপর ঘনকটির একটা শীর্ষবিন্দুতে নিয়ে যাওয়া হলো। তাহলে প্রথমে কোথায় ছিল, প্রথমে একদম সেন্টারে ছিল আধানটা, এরকম একটা ঘনক, তার সেন্টারে কিউ আধানটা ছিল। তাহলে যদি সেন্টারে কিউ আধানটা থাকে তাহলে একটা তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, একটা তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স হবে Q/6ε0 যদি সেন্টার আধান থাকতো। কিন্তু কি বলেছে, এবার এই ঘনকের কোথায় নিয়ে যাওয়া হয়েছে, আধানটাকে একটা শীর্ষে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে এটা যদি আমার সেই ঘনকটা এখন হয়, তার কোথায় আধানটা আছে, এখন একটা শীর্ষে, একটা প্রান্তে আছে, এই যে এখানটা আছে কিউ আধানটা। তাহলে যদি এরকম একটা প্রান্তে কিউ আধান থাকে তাহলে ওই শীর্ষবিন্দুটিকে স্পর্শ করে নেই এমন একটি তলের ভেতর দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স হচ্ছে φ2। তাহলে এটা হচ্ছে আমাদের φ1। আর φ2 মানে কি, এই কিউকে টাচ করে নেই সেইরকম একটা তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, সেটাকে বলছে φ2। এটা আমি প্রথমে বলেছিলাম, আজকে প্রথমের সেকেন্ড কোয়েশ্চেনে বোঝাচ্ছিল, সেকেন্ড না থার্ড কোয়েশ্চেনে, যে এরকম দূরবর্তী তল দিয়ে এরকম একটা প্লাস কিউ আধানকে যদি একটা ঘনকের একটা কোণায় রাখা থাকে, একটা শীর্ষে রাখা থাকে, তাহলে ওই কিউ থেকে দূরবর্তী যে একটা তল, সেই যে কোনো একটা তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স হবে Q/24ε0। ঠিক আছে, তাহলে এবার এদের কি করতে বলেছে, তোমাকে অনুপাত করতে বলেছে। তাহলে φ1 আর φ2 যদি আমরা অনুপাত করি তাহলে আমাদের কত হবে, যে Q/6ε0, আর এদের কি হবে Q/24, এদের আমাদের কি হয়ে যাবে, অনুপাত করতে হবে। তাহলে কি হবে 24:6 হবে এখানে, তাহলে কি হবে 4:1, তাহলে 4/1 হবে, তাহলে 4 হবে আনসার। তাহলে কি হলো আমাদের φ1/φ2 এখানে কত হয়ে যাবে, 4:1 হয়ে যাবে, 4 হবে অ্যাকচুয়ালি অনুপাত করলে। তাহলে এটা আমাদের হবে। ঠিক আছে, φ1/φ2 করলে 4 হবে। তাহলে এটা আমাদের উত্তর হবে, খুব ইজি। দেখো তারপরে কি বলেছে এখানে, বলেছে ক্যাপিটালের দৈর্ঘ্য এবং ক্যাপিটাল আর ব্যাসার্ধের একটি বদ্ধ ফাঁপা চোঙকে একটি সুষম তড়িৎ ক্ষেত্র বলেছে। ভালো করে দেখো, সুষম তড়িৎ ক্ষেত্র এর মধ্যে রাখা হলো। চোঙটির কেন্দ্রীয় অক্ষ তড়িৎ বলরেখার অভিমুখের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সম্পূর্ণ বদ্ধ চোঙাকৃতি তলের ভেতর দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে,
মনে রাখবে সবসময়, এটা আমি আবার বলছি, যে যদি তড়িৎ ক্ষেত্র সুষম হয়, তড়িৎ ক্ষেত্র যদি অবস্থানের সাথে ভ্যারি না করে, এবং যদি তোমাকে বলে একটা বদ্ধ তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত, বদ্ধ তলের ভেতরে যদি কোনো আধান না বলে দেয়, তাহলে তুমি বলবে ওই বদ্ধ তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স হয়ে যাবে 0। ঠিক আছে, এখানে জিজ্ঞাসা করেছে সম্পূর্ণ বদ্ধ চোঙাকৃতি তলের ভেতর দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে। এখানে বলছে না যে কোথাও কোনো আধান আছে কিনা, তড়িৎ ক্ষেত্রটা সুষম বলছে, তড়িৎ ক্ষেত্রটা অবস্থানের উপর ডিপেন্ড করছে না। যদি অবস্থানের উপর ডিপেন্ড করে তাহলে সেটা আলাদা কথা। সুষম তড়িৎ ক্ষেত্র যদি বলে দেয়, একটা বদ্ধ ক্ষেত্রের ভেতরে যদি কোনো আধান না বলে দেয়, সেই ক্ষেত্রটা যে অ্যাঙ্গেলে থাকুক, যেভাবেই থাকুক না কেন, সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে থাকলে সেই বদ্ধতলের ভেতর দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স 0 হবে। যদি না বলে দেয় সেখানে কোনো আধান আছে বা কিছু আছে ভেতরে, তাহলে এখানে টোটাল তড়িৎ ফ্লাক্স কত বলবো আমরা? 0 বলবো। ঠিক আছে, আচ্ছা তারপরে কি বলেছে দেখো, তারপরে বলছে যে এরকম 2s সমান 4 সেন্টিমিটার আছে, তাহলে s সমান 2 সেন্টিমিটার, তাহলে এটুকু বলছে 2 সেন্টিমিটার। উচ্চতায় কিউ আধান আছে, এখানে কিউ এর ভ্যালু কত বলেছে? 53.1 পিকো কুলাম। এই ছোট হাতের পি মানে পিকো, পিকো মানে 10⁻⁻12, তাহলে 53.1 পিকো কুলাম আধান ওইখানে আছে। বলেছে পাতটির ভেতর দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত, এই পাতটা দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে। তাহলে এখানেও কি করতে হবে, আমাকে একটা সিমেট্রিক বডি বানানোর চেষ্টা করতে হবে। কীভাবে সিমেট্রিক বডিটা আমরা বানাতে পারি? আমরা এরকম একটা ঘনক ক্রিয়েট করতে পারি এখানে এরকম করে, তার একদম তাহলে কোথায় থাকবে, তার একদম এরকম যদি আমরা একটা ঘনক বানিয়ে দিই এখানে, এরকম যদি একটা ঘনক বানিয়ে দিই, সেই ঘনকের কোথায় থাকবে কিউ আধানটা? সেন্টারে থাকবে। তাহলে এই ঘনক দিয়ে টোটাল নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে? কিউ বাই এপসাইলন নট। তাহলে এই একটা তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে? কিউ বাই 6 এপসাইলন নট। তাহলে একটা তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে? এখানে কিউ বাই 6 এপসাইলন নট। তাহলে এটা ক্যালকুলেট করি আমরা, তাহলে আনসার বেরিয়ে যাবে আমাদের। তাহলে কত হবে আমাদের? কিউ এর ভ্যালু কত বলেছে? 53.1 পিকো কুলম। পিকো মানে কত? 10⁻12 বসিয়ে দিয়ে এখানে বাই 6 এপসাইলন নট। আর এপসাইলন নটের ভ্যালু কত আমরা জানি? 8.85 × 10⁻12। তাহলে এতটা তড়িৎ ফ্লাক্স এখানে নির্গত হবে। ঠিক আছে, তড়িৎ ফ্লাক্সের একক কি? যে নিউটন মিটার স্কোয়ার কুলাম টু দি পাওয়ার -1, সেইভাবে উত্তরে লেখা আছে, আমি আর এককটা লিখছি না এখানে। তাহলে এটা ক্যালকুলেট করলে কত হবে? এটা কেটে যাবে দেখো। আর 6 এর সাথে 6 × 8 5 48 করলে কত হবে? এখানে দেখে মনে হচ্ছে এইটাই হবে। ঠিক আছে, কারণ দেখো 53.1 আর এখানে যদি আমরা 6 × 8.85 করি, তাহলে কত আসবে? এখানে গুণ করে দেখো, গুণ করলে আসবে 0 3 51, আর এখানে আসবে, ঠিক আছে, তাহলে 53.1 আসবে। তাহলে ওপরে 53.1 আছে, নিচেও কত আসছে? 53.1 আসছে। তাহলে এটা করলে কত হবে? 1। তাহলে আনসার হবে এইটা। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের হলো এটা। তারপর কি বলেছে দেখো, তাহলে ইলেকট্রিক ফিল্ড বলেছে এখানে দেখো এরকম করে দূরত্বের সাথে ডিপেন্ড করছে। অবভিয়াসলি এখানে একটা অসীম দৈর্ঘ্যের তার বোঝাতে চেয়েছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড যেখানে আর হলো জেড অক্ষ থেকে লম্ব দূরত্ব, এল সমান 5 মিটার দৈর্ঘ্যের একটি কল্পিত চৌম্বকে, বদ্ধ চৌম্বকে এমনভাবে রাখা হলো যাতে এর কেন্দ্রীয় অক্ষ জেড অক্ষের সাথে সমাপতিত হয়। তাহলে এই চৌম্বকটি থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে? আমি তড়িৎ ক্ষেত্র দেখেই বুঝতে পারছি এটা কার সূত্র, কি কোন সিস্টেমের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের সূত্র এটা, যেখানে 1/r এর সাথে ভ্যারি করে তড়িৎ ক্ষেত্রটা। এটা হচ্ছে যদি এরকম একটা খুব অসীম দৈর্ঘ্যের একটা তার থাকতো, সেই অসীম দৈর্ঘ্যের তার থেকে আর দূরত্বের একটা পয়েন্টে যে তড়িৎ ক্ষেত্র হয় তার মান কত হয়? তার মান হতো λ/2πε0r। তাহলে তড়িৎ ক্ষেত্র সেখানে 1/r এর সাথে চেঞ্জ হয়, তাহলে এখানে তো তাই চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছি। তাহলে এই চৌম্বকটি দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে সেটা বের করার জন্য আমার এই ল্যামডাটা দরকার, আর এই দৈর্ঘ্যটা দরকার। এই দৈর্ঘ্যটাকে নিশ্চয়ই কোয়েশনে বলে দেওয়া আছে, তবে L = 5 মিটার বলেছে। তাহলে এলটা আমার বলে দেওয়া আছে, তাহলে এখানে টোটাল কতটুকু আধান আছে? ল্যামডা L পরিমাণ আধান আছে। তাহলে বলেছে এই চোঙ দিয়ে টোটাল কতটা তড়িৎ ফ্লাক্স নির্গত হবে, তাহলে চোঙ দিয়ে টোটাল কতটা তড়িৎ ফ্লাক্স নির্গত হবে? λ/L কি হবে? ε0 হবে। তাহলে আমার যদি ল্যামডাটাকে আমি বের করতে পারি তাহলে তো আমার অঙ্ক হয়ে যাবে। তো ল্যামডাটা কী করে বের করবো? এইখান থেকে বের করবো যে λ/2πε0 ইন্টু ছোট হাতের r, এটা সমান কত বলেছে কোয়েশ্চেনে? এটা সমান বলেছে তড়িৎ ক্ষেত্রের মান হচ্ছে 100/r, এত ভোল্ট পার মিটার। তাহলে আমরা কী করবো? দুপাশ থেকে যদি আর কে কেটে দিই, তাহলে দেওয়ার পর λ = কত হবে? 200πε0, 200πε0। তাহলে এটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে কত হবে? এখানে 200πε0। আর এল এর ভ্যালু কত? এখানে এল এর ক্যাপিটাল এর ভ্যালু কত? 5। তাহলে ক্যাপিটাল এর ভ্যালু যদি 5 হয় তাহলে এরকমটা হবে, বাই কী হবে? ε0 হবে। তাহলে এটা কেটে যাবে, তাহলে এটা কত হবে? 1000 পাই। তাহলে 1000 পাই হবে এটা আনসার আমাদের। তাহলে আনসার হবে আমাদের 1000 পাই ভোল্ট ইন্টু মিটার। এটাই হবে তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্সের একক ভোল্ট ইন্টু মিটার হয়, আবার নিউটন মিটার স্কোয়ার কুলাম টু দি পাওয়ার -1ও হয়, দুটোই ঠিক।
তাহলে এটা আমাদের এভাবে করতে হবে। ঠিক আছে, আশা করি আমি বোঝাতে পারলাম। এটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে দেখো, বুঝে নাও। দেখো কীভাবে করেছি আমরা তড়িৎ ক্ষেত্রের যে রাশিমালাটা সেটাকে কাজে লাগিয়েছি এখানে, দিয়ে ল্যামডাটাকে বের করে নিয়েছি, বের করে নিয়ে কতটা তড়িৎ ফ্লাক্স এখানে নির্গত হচ্ছে সেটা আমরা বের করেছি এখানে। ওকে, তারপরে দেখো, তারপরটা খুবই ইজি অঙ্ক। এই ধরনের অঙ্ক খুব আসে ক্লাস 12-এ, খুবই আসে, নিটে খুব আসে। ঠিক আছে, জেই মেন্সেও খুব আসে, সব পরীক্ষাতে আসে, খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে কি বলেছে, দেখো ইলেকট্রিক ফিল্ড বিভিন্ন অক্ষ বরাবর কতটা ইলেকট্রিক ফিল্ডের মান, তড়িৎ ক্ষেত্রের মান সেটা আমাকে বলে দেওয়া আছে। এবং সুষম তড়িৎ ক্ষেত্র দেখে বুঝতে পারছি যে বিভিন্ন দিকে যে মানগুলো আছে সেগুলো দেখো অবস্থানের উপর ভ্যারি করছে না। ঠিক আছে, এক্স অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্রটা সুষম, ওয়াই অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্রটা সুষম, জেড অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্রটা সুষম, বিভিন্ন অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্রটা সুষম আছে এখানে। এবার বলেছে দেখো এক্স ওয়াই তলে অবস্থিত এই ক্ষেত্রফল দিয়ে, ঠিক আছে, ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তাকার পৃষ্ঠ দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে সেটা তোমাকে বের করতে বলেছে। তাহলে এখানে, তাহলে এটা যদি আমার মূলবিন্দু হয় তাহলে এটাকে বলছি আমরা এক্স অক্ষ, এটাকে বলছি আমার ওয়াই অক্ষ, এটাকে বলছি আমার জেড অক্ষ। তাহলে এই যে 10 বর্গমিটার ক্ষেত্রফলটা সেটা কোথায় আছে, সেটা এক্স ওয়াই তলে আছে। তাহলে এক্স ওয়াই তলে আমরা এইভাবে একটা 10 বর্গমিটার ক্ষেত্রফলকে করে দিই, এরকম করে দিই 10 বর্গমিটার ক্ষেত্রফল, এটা আমার 10 বর্গমিটার ক্ষেত্রফল। এই ক্ষেত্র ভেক্টরটার অভিমুখ কোন দিকে, এই জেড অক্ষ বরাবর, প্লাস জেড বা মাইনাস জেড যে কোনো দিকে বলতে পারো। তাহলে আমি কে ক্যাপ ধরে নিলাম প্লাস কে ক্যাপ বরাবর। এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটাকে যদি ভেক্টর হিসেবে বলো তুমি, তাহলে এই ক্ষেত্রফলটার ডিরেকশন কোন দিকে আছে, এই ডিরেকশনটা আছে এই কে ক্যাপ বরাবর। আর তড়িৎ ক্ষেত্রটা কোন দিকে আছে, এরকম দিকে আছে যে 20 আই ক্যাপ এরকম করে আছে। তাহলে তোমাকে যদি বলে যে এখানে ফ্লাক্স কতটা হয়, ফ্লাক্স মানে কি, ফাই সমান কত, ই ইন্টু, এখানে এরিয়া হবে ই ইন্টু এস ইন্টু কস থিটা হবে। এখানে কত সেটা আমরা করি, এখানে ই ডট কী হবে, তাহলে এই ক্ষেত্র ভেক্টরটার মান কত এখানে 10, আর অভিমুখ কোন দিক বরাবর, কে ক্যাপ বরাবর। তাহলে এই দুটো যদি আমরা ডট প্রোডাক্ট করি, ডট গুণ করি, তাহলে কি পাবো, ফাই কে পাবো এখানে। তাহলে ডট গুণ করো, তাহলে কী পড়ে থাকবে, বুঝতে পারছি কে ক্যাপ ছাড়া কোনোটাই পড়ে থাকবে না এখানে, ডট গুণ করলে। তাহলে কী হবে, 20 আই ক্যাপ, বাইগুলো কেটে যাবে, মানে 0 হয়ে যাবে, 50 জে ক্যাপ প্লাস কী হবে 30 কে ক্যাপ। এগুলো পরীক্ষায় দেখে খুব তাড়াতাড়ি করে ফেলতে হয়, যে এই কে ক্যাপের যে উপাংশটা সেটাই শুধুমাত্র থাকবে এখানে। ডট প্রোডাক্ট যদি করো তুমি, তাহলে কি আসবে আমার, আই ডট কে ক্যাপ করলে 0 হয়, জে ডট কে ক্যাপ করলেও 0 হয়, তাহলে কে ক্যাপ ডট কে ক্যাপে 1 হয়, ওইটাই শুধুমাত্র পড়ে থাকবে। তাহলে আনসার কত হবে 300। তাহলে তড়িৎ ফ্লাক্স কত হবে আমাদের, শুধুমাত্র এইটা হবে 300টা হবে। ঠিক আছে, 300 নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -1 এটা আমাদের হবে। ঠিক আছে, এইবার দেখো পরের কোয়েশ্চেন, দেখো এটা খুব ভালো কোয়েশ্চেন। ঠিক আছে, এটা খুব কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনগুলো একটু লেন্দি, এগুলো যেই মেন্সেই দিতে পারে বা 12-এ দিতে পারে, এগুলো নিটে আসবে না। নিটে আসলে আগে যেটা করেছিলাম ওই টাইপের ছোটো ছোটো কোয়েশ্চেনগুলো দেয়, এখন যদি দিয়ে দেয় তাহলে তার কিছু বলার নেই, সেজন্য সবারই করা উচিত। দেখো এখানে কি বলছে, দেখো এই সারফেসে এই এতটা দূরে তড়িৎ ক্ষেত্রের মান কত সেটা আমরা বের করতে পারি, কারণ এখানে বলছি ইলেকট্রিক ফিল্ড দূরত্বের সাথে সাথে ভ্যারি করছে, ইলেকট্রিক ফিল্ড সাথে এক্সের ফাংশন একটা, এক্সের সাথে সাথে ভ্যারি করছে। তাহলে এই 2 মিটার দূরে যে তড়িৎ ক্ষেত্রের মান হবে সেটা কত হবে, ইলেকট্রিক ফিল্ড এই 2 মিটার দূরে কত হবে সেটা আমরা এখানে বসিয়ে দিলে পাবো এক্সের জায়গায়। তাহলে 50 ইন্টু কত লিখতে পারি, 2 স্কোয়ার, ঠিক আছে, ইন্টু আই ক্যাপ। তাহলে কত, 4 ইন্টু 50 করলে কত হবে 200 আই ক্যাপ। তাহলে ওই 2 মিটার দূরে তড়িৎ ক্ষেত্রের মান কত হবে, এত। সেরকমভাবে 4 মিটার দূরে এখানে তড়িৎ ক্ষেত্রের মান কত সেটা আমরা বের করতে পারি, সেটা কত, 4 মিটার দূরে তড়িৎ ক্ষেত্রের মান কত হবে, যে 50 ইন্টু কত হবে আমাদের 4 স্কোয়ার হবে ইন্টু আই ক্যাপ। তাহলে 4 স্কোয়ার করলে 16, 5 16 80, 800 হবে। তাহলে 800 আই ক্যাপ। আর এই ক্ষেত্রফলগুলো কত হবে, এইটা কি বলেছে, একটা ঘনক বলেছে, দেখো ঘনক বলেছে, তাহলে 2 থেকে 4, তাহলে এই বাহুর দৈর্ঘ্য কত, ঘনকের বাহুর দৈর্ঘ্য 2 মিটার হবে এখানে। তাহলে 2 মিটার যদি হয় তাহলে এই ক্ষেত্রফলগুলো কত করে হবে, 4 করে হবে। এই ক্ষেত্রফলটা হবে 4 বর্গমিটার, এই ক্ষেত্রফলটা হবে 4 বর্গমিটার। তড়িৎ ক্ষেত্র কোন ডিরেকশনে কাজ করছে, ধনাত্মক এক্স অক্ষ বরাবর কাজ করছে তড়িৎ ক্ষেত্র। তাহলে তড়িৎ বলরেখাগুলি এই তলে কি হবে, ভেতরের দিকে ঢুকবে, এই তলে কি হবে, বাইরের দিকে বেরোবে। তাহলে তড়িৎ ক্ষেত্র যদি, তড়িৎ ফ্লাক্সগুলি ভেতরের দিকে ঢুকলে তড়িৎ ফ্লাক্স নেগেটিভ বলি আমরা, আর বেরিয়ে গেলে তড়িৎ ফ্লাক্স পজিটিভ হয়। তাহলে এই তল সাপেক্ষে তড়িৎ ফ্লাক্স কত হবে, তড়িৎ ফ্লাক্স হবে আমাদের তড়িৎ ক্ষেত্রের মান, তড়িৎ ক্ষেত্র ইন্টু কী হবে, ওই ক্ষেত্রফলের মান। ওই ক্ষেত্রফলের মান কত আমাদের, ক্ষেত্রফলের মান হচ্ছে 4, তাহলে এটা করে দিলে তড়িৎ ফ্লাক্স হবে। তাহলে ওই তল সাপেক্ষে তড়িৎ ফ্লাক্স নেগেটিভ, প্রথমের এই যে এই তলটা সাপেক্ষে তড়িৎ ফ্লাক্স নেগেটিভ, তাই একটা মাইনাস দিলাম যেহেতু তড়িৎ ফ্লাক্স ঢুকছে ভেতরে। ঠিক আছে, বা যদি তোমার যদি পছন্দ না হয় তুমি এভাবে করতে পারো যে তড়িৎ ক্ষেত্রটার ডিরেকশন হচ্ছে কোন বরাবর, হচ্ছে 200 আই ক্যাপ বরাবর। আর এই ক্ষেত্রফল, এই যে ক্ষেত্র 4, এই ক্ষেত্রের যে অভিমুখটা সেটাকে আমরা কোন দিকে লিখতে পারি, যে ক্ষেত্রটা দেখো এক্সের সাথে এরকম পারপেন্ডিকুলার আছে, তাহলে মানে বুঝতে পারছি এই বরাবর হবে ক্ষেত্র ভেক্টরটার অভিমুখ কোন দিকে হচ্ছে, তাহলে -4 আই ক্যাপ এই বরাবর হচ্ছে। তাহলে এই দুটো যদি ডট প্রোডাক্ট করি আমরা কি পাবো, 200 ইন্টু 4 পাবো। তাহলে এটা হবে তড়িৎ ফ্লাক্স ওই তল দিয়ে, আর দূরবর্তী তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, সেটা হবে 800 ইন্টু 4।
তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি 800 মাইনাস 200 করলে কত হবে 600, তাহলে 600 ইন্টু 4, তাহলে 2400 হবে। 2400 কী হবে তোমার, এতটা তড়িৎ ফ্লাক্স নির্গত হবে নিউটন মিটার স্কোয়ার কুলম্ব টু দি পাওয়ার -1, এই পরিমাণ তড়িৎ ফ্লাক্স নির্গত হবে এই বদ্ধতলটা দিয়ে। তাহলে এই বদ্ধতল যদি এই পরিমাণ নির্গত তড়িৎ ফ্লাক্স হয়, গাউসের সূত্র আমাদের কি বলছে, একটা বদ্ধতল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স সমান কি হবে, এই বদ্ধতল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স সমান কি হবে, এই বদ্ধতলের ভেতরে থাকা টোটাল আধান বাই এপসাইলন নট। তাহলে টোটাল আধান এখানে বের করতে বলেছিল কোয়েশ্চেনটাতে, দেখো তাহলে কোয়েশ্চেনটাতে কি বলেছিল, এর ভেতরে থাকা মোট আধান কত, তাহলে মোট আধান কত হবে এখানে, কিউ এনক্লোজড সমান কি হবে 2400 ইন্টু এপসাইলন নট। আমি তোমাদের আগে এরকম একটা অঙ্ক দেখিয়েছিলাম, সেখানে বলেছিলাম এই বদ্ধতলের ভেতরে থাকা আধানও বের করতে বলতে পারে কোয়েশ্চেনে, তাহলে বদ্ধতলের ভেতরে থাকা আধান কত হবে, এরকমের 2400 এপসাইলন নট হবে। যখনই তড়িৎ ফ্লাক্স নন নেগেটিভ হচ্ছে, তার মানে ওই বদ্ধতলের ভেতরে কিছু না কিছু আধান তো আছেই, ঠিক আছে। টোটাল আধান মানে আধান আছে মানে আধানগুলোর সমষ্টি জিরো নয়, ঠিক আছে, আধানগুলোর সমষ্টি জিরো নয়। আধান থাকলে যদি সমষ্টি জিরো হয় তাহলে তো ফ্লাক্স জিরো হয়ে যাবে। তার মানে যখনই তড়িৎ ফ্লাক্স নন নেগেটিভ, তার মানে নন জিরো আধান ওখানে আছে, মানে নন জিরো বলতে আধানগুলোর সমষ্টি নন জিরো হতে হবে, সেই টাইপের সিস্টেম আমাদের এই বদ্ধতলটার ভেতরে হবে। আর যদি ফ্লাক্স জিরো হয়ে যেত, তাহলে টোটাল আধানগুলোর সমষ্টি যেটা ওই বদ্ধতলের ভেতরে থাকতো সেটা তো জিরো হয়ে যেত তাহলে, ঠিক আছে। তাহলে এইভাবে আমাদের করতে হবে, ঠিক আছে। ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলো, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলো। তারপরে কি বলছে দেখো এখানে, তারপরে কি বলেছে দেখো, তারপরে দেখো বলছে যে আর সমান 3 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি সমতল বৃত্তাকার চাকতির কেন্দ্রীয় অক্ষের উপর, এই যে সেম টাইপের কোয়েশ্চেন, যে সেখানে আগেরবার একটা শঙ্কু মতো হয়েছিল, সেরকম একটা সেই একই জিনিস হচ্ছে, সেই শঙ্কুই তো হচ্ছে এখানে। আর এই অ্যাঙ্গেলটাকে আমি বলছিলাম থিটা বলবো। তাহলে এইখানে যদি প্লাস কিউ আধান থাকে, তাহলে চাকতির মধ্য দিয়ে নির্গত মোট তড়িৎ ফ্লাক্স কত হবে, তাহলে নির্গত মোট তড়িৎ ফ্লাক্স কত হবে, কিউ বাই 2 এপসাইলন নট ইন্টু কত হবে 1 মাইনাস কস থিটা, এটা আমাদের হবে। তাহলে এখানে থিটা দেখো ইজিলি বের করতে পারবো কীভাবে, কারণ আমাদের এইচটা লাগবে আর এই অতিভুজটা লাগবে। এখানে এইচ কত বলেছে, এইচ বলে দিয়েছে দেখো 4 মিটার, তাহলে এটা সমান 4 বলা আছে, ক্যাপিটাল আর সমান 3 বলেছে, তাহলে এটা কত হবে করে দেখো, পিথাগোরাসের উপপাদ্য, এটা 5 হয়ে যাবে। তাহলে কী হবে, কিউ এর মান কত বলেছে 100 ইন্টু এপসাইলন নট বাই কত বলেছে 2 এপসাইলন নট, তাহলে ফ্লাক্স কত হবে বের করতে বলেছে, করে ফেলি আমরা বের। কস থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ হবে, ভূমি কত এখানে 4 আর অতিভুজ কত 5, এটা আমরা করবো ক্যালকুলেশন, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে কত হবে 100/2 করলে কত হচ্ছে 50, আর এটা ক্যালকুলেট করলে 1/5, তাহলে তড়িৎ ফ্লাক্স কত হবে 10 ভোল্ট ইন্টু মিটার, তাহলে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে 10 ভোল্ট ইন্টু মিটার। তো এটা হবে নির্গত তড়িৎ ফ্লাক্স এই বৃত্তাকার তলটা দিয়ে, বা এই চাকতির এই বৃত্তাকার তলটা দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স এরকমটা আমাদের হবে, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি, ওকে। তারপরে কি হয়েছে দেখো, তারপরে দেখো এখানে বলছে আর সমান 2 মিটার ব্যাসার্ধের একটি অন্তরক নিরেট গোলকের পরিবর্তনশীল আয়তন আধান ঘনত্ব হচ্ছে, এখানে দেখো আয়তন আধান ঘনত্বটা ফিক্স নেই, আয়তন আধান ঘনত্ব দূরত্বের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। তাহলে আয়তন আধান ঘনত্ব যদি দূরত্বের সাথে সাথে চেঞ্জ হয়, তাহলে এই সমগ্র পৃষ্ঠ দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে সেটা তোমাকে বের করতে বলেছে। তাহলে এটা কী করে করব, তাহলে ধরো এরকম একটা আমি সিস্টেম ধরলাম আমার, ঠিক আছে, এটা হচ্ছে ক্যাপিটাল আর। এবার ধরো ভেতরের এইরকম যদি আমরা একটা অংশ ধরি, এই অংশটুকুর আয়তন কত হবে আমাদের, এই যে দেখানো যে এই একটা গোলক আর বাইরের দিকে দেখানো আর একটা গোলক, এই মাঝে যে অংশটুকু আছে, ঠিক আছে, এই যে এলিমেন্টটা আমি নিলাম, এই যে এই অংশটুকু, এই যে কালো করে দেখানো যে আমার অংশটা, এই অংশটুকুর আয়তন কী করে বের করতে হয়, যদি এইটা আর হয়, তাহলে কালো করে দেখানো অংশটার আয়তনকে আমরা কী বলি ডিভি সমান এর ক্ষেত্রে কত হয় 4πr² dr হয়। এটা কীভাবে হয় আগে আমি বুঝিয়েছিলাম, আমার যখন থিওরি আমি পড়িয়েছিলাম তখন বুঝিয়েছিলাম যে একটা এলিমেন্ট যখন নিতে একটা ছোট অংশ নিতে হয় একটা আয়তনের, তাহলে এক্ষেত্রে এরকমভাবে আমরা নিই যে 4πr² dr, যদি না অন্য কিছু আর ছাড়া অন্য কিছুর উপর ডিপেন্ড করে, এখানে দেখো সব কিছু ছোটাতে আরের উপর ডিপেন্ড করছে। তাহলে এই অংশটুকুর এই যে কালো করে দেখানো অংশটুকুর আয়তন হবে এইটা 4πr² dr। কীভাবে করলাম, এইভাবে করলাম, দেখো যে এই যে আমার যদি এটা আর ব্যাসার্ধের হতো গোলক হতো, তাহলে এই গোলকের ক্ষেত্রফল কত হতো, পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হতো 4πr², আর এখানে কতটুকু আছে, এখানে আছে dr বেধের অংশ, এই বেধটা কত, এর বেধ হচ্ছে dr, তাহলে এইটুকুর বেধ কত dr, তাহলে এইটুকু কত তোমার, এইটুকুর বেধ হচ্ছে dr, তাহলে আয়তন কত হবে, আয়তন হবে 4πr² ইন্টু dr। তাহলে টোটাল কতটা আধান এর ভেতরে থাকবে, এই যে ক্যাপিটাল আর ব্যাসার্ধের যে অংশটা তার ভেতরে টোটাল কতটা আধান থাকবে সেটাকে আমরা বের করবো। তাহলে কিউ এনক্লোজড কত হবে, টোটাল কতটা আধান ওর ভেতরে থাকবে, তাহলে এই অংশটুকুতে কতটা আধান আছে
রো ইন্টু ডিভি এই পরিমাণ আধান আছে, তাহলে এরপর যদি ইন্টিগ্রেশন করে দিই তাহলে টোটাল কতটা আধান ওর ভেতরে আছে তোমার বেরিয়ে যাবে। তাহলে এটা তুমি ক্যালকুলেট করো এবার। রো এর ভ্যালু বসিয়ে দাও। রো মানে কত বলেছে ওরা? রো মানে বলেছে 6 এপসাইলন নট বাই পাই, এটা হচ্ছে রো তোমার, ইন্টু কত হচ্ছে 1 মাইনাস আর বাই ক্যাপিটাল আর, এটা হচ্ছে রো তোমার। তাহলে এটার সাথে কাকে গুণ করছি আমি? ডিভিকে গুণ করছি। ডিভি মানে কত আমাদের? ছোট্ট ওই অংশটার আয়তন, তাহলে সেটা কত হবে? 4 পাই আর স্কোয়ার ডিআর। এবার ইন্টিগ্রেশন করতে হবে। আর এখানে চেঞ্জ হচ্ছে কত থেকে কত মধ্যে? ছোটাতের আর 0 থেকে ক্যাপিটাল আর এর মধ্যে ভ্যারি করছে। তাহলে এটা যদি আমরা করে দিই, টোটাল কতটা ফ্লাক্স এখানে নির্গত হচ্ছে সেটা তুমি পেয়ে যাবে। কিউ বাই এপসাইলন, কিউটা পেয়ে যাবে। কিউ এনক্লোজড হয়ে গেলেই তো ফ্লাক্স কতটা বেরোচ্ছে বেরিয়ে যাবে তোমার। কিউ এন বাই এপসাইলন নট করে দিলেই তো হয়ে যাবে আনসার। তাহলে করে ফেলি আমরা। তাহলে এখানে পাই পাই দেখো এখানে কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে? 24 এপসাইলন নট, ঠিক আছে, ইন্টু কত হচ্ছে আর স্কোয়ার ডিআর। তাহলে এবার করি আমরা ইন্টিগ্রেশন, তাহলে কত হবে? আর স্কোয়ার ডিআর 0 থেকে ক্যাপিটাল আর এর ভেতরে আমরা এটা করবো, মাইনাস কি করবো? 1 বাই আর আর কিউব ডিআর করবো, 0 থেকে ক্যাপিটাল আর এর ভেতর ইন্টিগ্রেশন করবো। এটা যদি আমরা করি তাহলে আমাদের ফাইনাল আনসার বেরিয়ে যাবে। তাহলে করে ফেলি আমরা। এটা করলে কত হবে? 24 এপসাইলন নট ইন্টু কত হবে আমাদের? এই ইন্টিগ্রেশনটা করলে প্রথমটা করলে 1/3 ইন্টু কী হবে? ক্যাপিটাল আর কিউব হবে, ঠিক আছে। তারপরে কত হবে? মাইনাস কি হবে? 1 বাই আর ইন্টু কত হবে? 1/4 ক্যাপিটাল আর টু দি পাওয়ার 4, এরকমটা আমাদের হবে, ঠিক আছে। তাহলে টোটাল এই পরিমাণ আধান এখানে আমার থাকবে, ওকে। তাহলে এটা ক্যালকুলেট করি, তাহলে কত আসছে আমাদের? কমন নিয়ে নিই আর কিউব আমরা, তাহলে 24 এপসাইলন নট ইন্টু ক্যাপিটাল আর কিউব ইন্টু কত হচ্ছে? লসাগু করে দেবার 12 হচ্ছে 4 - 3 1 হবে, তাহলে এরকমটা আমাদের হবে। তাহলে কত হচ্ছে? 2 এপসাইলন নট ইন্টু ক্যাপিটাল আর কিউব। এই পরিমাণ আধান আবদ্ধ হয়ে আছে কার ভেতর? এই টোটাল ক্যাপিটাল আর ব্যাসার্ধের গোলকটার ভেতরে। তাহলে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে? নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে সেটা যদি বের করতে বলে তাহলে সেটা কি হবে? কিউ এনক্লোজড বাই হবে এপসাইলন নট। কিউ এনক্লোজড এর ভ্যালু কত বেরিয়েছে? 2 এপসাইলন নট ইন্টু ক্যাপিটাল আর কিউব বাই কি হবে? এপসাইলন, এটা বেরিয়েছে। তাহলে এপসাইলন কেটে দাও তুমি, তাহলে কত হবে? 2 ইন্টু আর কিউব। ক্যাপিটাল আর এর ভ্যালু কত বলেছে কোয়েশ্চেনে? 2 বলেছে, ক্যাপিটাল 2। তাহলে এখানে কত বসাবো আমরা? এখানে বসাবো 2 এর কিউব। তো 2 এর কিউব করলে আর 8 দুগুণে কত হবে? 16 ভোল্ট ইন্টু মিটার। তাহলে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে? 16 ভোল্ট ইন্টু মিটার, ঠিক আছে। 16 ভোল্ট ইন্টু মিটার। যারা আমার ভিডিও দেখছো প্রথম থেকে, ঠিক আছে, তাদের এগুলো করতে অসুবিধা হবে না, কারণ এইভাবে আমি তোমাদের শিখিয়েছিলাম ওখানেও যে কী করে এইভাবে এলিমেন্ট নিতে হয়, কী করে আয়তনটা নিতে হয়, ঠিক আছে। যাদের আমার ভিডিও আগে দেখোনি তাদের একটু সমস্যা হবে, তোমরা একটু বোঝার চেষ্টা করো যে এইভাবে এখানে আয়তনটাকে নিয়েছি, যে এই যে পৃষ্ঠটার ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার, তার সাথে আমি ডিআরকে গুণ করেছি, তাহলে কী পেয়ে যাবো? আয়তন পেয়ে যাবো। যেমন ধরো তোমার যদি এখানে একটা বলতে এখানে একটা ক্ষেত্রফল আছে, ঠিক আছে, এবার এইটুকু হচ্ছে, তারপরে এই হাইটটা তুমি দিয়েছো একে, এরকম একটা আয়তঘনই ধরো হয়েছে তোমার। তাহলে এরকম একটা যদি আয়তঘন হতো তাহলে এই হাইটটা যদি এইচ হতো তাহলে তুমি কি করতে? এই নিচের এই ক্ষেত্রফলটার সাথে এ এর সাথে এইচ গুণ করলে আয়তন পেয়ে যেতে। আমিও সেটাই করেছি, যে 4 পাই আর স্কোয়ারের সাথে ডিআরটা গুণ করলে ওই ছোট্ট অংশটুকুর আয়তন পেয়েছি, সেটাকে ধরে আমি পুরো আয়তনটা এভাবে ইন্টিগ্রেশনের মাধ্যমে হিসাব করেছি এবং তার সাথে রোকে গুণ করেছি, দিয়ে আমি টোটাল কতটা আধান ওর ভেতরে আছে সেটাকে পেয়েছি, কিউ এন ক্লোজড পেয়েছি। আর কিউ এন বাই এপসাইলন নট করলে আমি কি পেয়েছি? কতটা তড়িৎ ফ্লাক্স এখান দিয়ে গোলকটার সমগ্র তল দিয়ে নির্গত হচ্ছে সেটা তুমি পেয়ে যাচ্ছ। তাহলে সেই জন্য আমার এই কোয়েশ্চেনগুলো তোমরা এটা পিডিএফটা তোমরা আমি দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশনে, তোমরা ওটাকে প্রিন্ট আউট করে বের করবে, বের করে যেগুলো পারছো না কোয়েশ্চেন সেগুলো আবার নিজে এরকম করবে, তাহলে তোমাদের খুবই ভালো হবে, ঠিক আছে। ওকে, তাহলে দেখো তারপরে কি বলেছে। তারপরে যে সিস্টেমটা বলেছে, এই সিস্টেমের জন্য কতটা তড়িৎ ফ্লাক্স হয় সেটা আমি অলরেডি তোমাদের সূত্র, আমি শর্টকাট যে তোমাদের মেথড বা সূত্র সেটা আমি তোমাদের বলেই দিয়েছি, তাহলে সেটা ইউজ করে আমরা এটাকে করতে পারি। তাহলে এটার জন্য আমরা কি করবো? এরকম এখানে বলছি দেখো এটা থিটা, এটা থিটা, তাহলে অর্ধকোণ এখানে থিটা, আমাকে বলছি এই অংশটা দিয়ে ফ্লাক্স কতটা নির্গত হবে সেটা তোমাকে বের করতে হবে। সেন্টারে কিউ আধান আছে, ঠিক আছে। তাহলে সেন্টারে যদি কিউ আধান থাকে এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে তড়িৎ ফ্লাক্স কতটা নির্গত হয়, তার সূত্র আমি কি বলেছিলাম? যে কিউ বাই 2 এপসাইলন নট ইন্টু 1 মাইনাস কস থিটা, এটা হচ্ছে আমাদের সূত্র হয়। তাহলে এটা যদি করে দিই, থিটা এখানে 60 ডিগ্রি বলেছে আর কিউ কত বলেছে? 200 এপসাইলন নট, সেটা আমরা করে দেবো যে 200 এপসাইলন নট বাই কী হবে? 2 এপসাইলন নট ইন্টু কত হবে? 1 মাইনাস কস 60 ডিগ্রি। তাহলে কতটা তড়িৎ ফ্লাক্স এখানে নির্গত হবে সেটা তুমি পেয়ে যাবে এখানে। তাহলে কত হবে? 100 ইন্টু কত হবে? কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে 1 মাইনাস হাফ, এটা করলে কত হবে? 100 ইন্টু হাফ, তাহলে কত হবে? 50 ভোল্ট ইন্টু মিটার। তাহলে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে? 50 ভোল্ট ইন্টু মিটার, এটা আমাদের আনসার হবে, ঠিক আছে। তাহলে ওই অংশটা দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে? 50 ভোল্ট ইন্টু মিটার হবে আমাদের। তাহলে আশা করি বোঝাতে পেরেছি এটা আমি। তারপরে কি বলেছে দেখো, যে 10 মাইক্রোকুলম পার মিটার সুষম রৈখিক আধান বিশিষ্ট রৈখিক আধান ঘনত্বের একটা অসীম দৈর্ঘ্যের ঋজু তার
যার যার এই দৈর্ঘ্য বিশিষ্ট একটা চোঙ আছে, তারটা এমনি অসীম, তার এই ছোট ক্যাপিটাল এল দৈর্ঘ্য বিশিষ্ট একটা অংশের কথা তোমাকে ভাবতে বলেছে, যেখানে ব্যাসার্ধ বলেছে পুরো ব্যাসার্ধটা 1.5 মিটার, ব্যাসার্ধের একটি কল্পিত বদ্ধচোঙের ভেতর দিয়ে অতিক্রম করছে এই তারটা, কিন্তু তারটা কিন্তু সেন্টার দিয়ে অতিক্রম করছে না, তারটা অতিক্রম করছে সেন্টার থেকে একটু দূরের একটা পয়েন্ট দিয়ে। দেখেছো, একটু অন্যরকম করে দিয়েছি, তারটা একটু দূরত্ব দিয়ে অতিক্রম করছে, এরকম ছোটদের আর ডি দূরত্বের একটা জায়গা দিয়ে এরকম তারটা অতিক্রম করছে, সেন্টার দিয়ে, অক্ষ দিয়ে কিন্তু তারটা যায়নি। দিয়ে বলেছে তারটি চোঙের কেন্দ্রীয় অক্ষের সমান্তরালে কিন্তু অক্ষ থেকে এই দূরে অবস্থিত হলে বদ্ধ চোঙটি দিয়ে নির্গত ফ্লাক্স কত হবে। তাহলে তারটা যেখানেই থাকুক, আমার তো দরকার ভেতরে কতটা আধান আছে, তাহলেই টোটাল চোঙ দিয়ে কতটা তড়িৎ ফ্লাক্স নির্গত হবে আমরা পেয়ে যাব। তারটাকে অক্ষের এখানে কখন রাখতে হতো, যদি বলতো আমাকে যে এই বক্রতল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, সেই ক্ষেত্রে আমাদের সমস্যা হতো বের করতে, যদি না সেন্টারে বলতো, ঠিক আছে। কিন্তু এখানে তো বলছি যে টোটাল এই চোঙটা দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, টোটাল এই চোঙটা দিয়ে কতটা তড়িৎ ফ্লাক্স নির্গত হচ্ছে বের করার জন্য আমার কি লাগবে, আমার লাগবে যে তোমার এই এবং এই ডিটা বলেছে 0.5 মিটার, মানে ভেতরেই আছে এই তারের ওই রৈখিক অংশটা, দৈর্ঘ্যের যে অংশটা সেটা ভেতরেই আছে এই চোঙটা, তাহলে ভেতরে কতটুকু আধান আছে সেটা দরকার আমার। একক দৈর্ঘ্যে যদি ল্যামডা আধান থাকে, তাহলে এই দৈর্ঘ্যে কতটুকু আধান থাকবে, ল্যামডা ইন্টু এল। ল্যামডার ভ্যালু কোয়েশনে তো বলেই দেওয়া আছে, কত বলে দেওয়া আছে, 10 মাইক্রোকুলম, ঠিক আছে। তাহলে 10 মাইক্রোকুলম ইন্টু কত করবো, এল করবো, তাহলে কতটা আধান এখানে আছে পেয়ে যাবো। কতটা দৈর্ঘ্য বলেছে, 2 মিটার, বাই কী করবো, এপসাইলন নট। তাহলে টোটাল এই পরিমাণ ফ্লাক্স এই বদ্ধতল দিয়ে নির্গত হবে, তাহলে আনসার কত হবে, 20 মাইক্রোকুলাম বাই এপসাইলন নট, এটা আমাদের আনসার হবে, ঠিক আছে। তাহলে 20 মাইক্রোকুলাম বাই এপসাইলন নট, এটা আমাদের আনসার হবে, ঠিক আছে। ওকে, তাহলে তড়িৎ ফ্লাক্স কত হবে, এইটা তো হবেই না যে ডি এর অবস্থানের উপর, এটার উপর কোনো নির্ভরশীল নয়। তাহলে তড়িৎ ফ্লাক্স টোটাল যে চোঙটা, সেই চোঙটা দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, 20 মাইক্রোকুলাম বা এপসাইলন নট, ঠিক আছে। আমাদের যে স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন হয় বা অ্যাসারশন রিজন, সেখানে এই টাইপের জিনিস জিজ্ঞাসা করতে পারে যে ডি এর অবস্থানের উপর নির্ভর করে কি করে না। যখন বলবে চোঙের এই টোটাল তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স, টোটাল সমস্ত চোঙটা দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, সেটা কিন্তু ডি এর দূরত্বের উপর নির্ভর এখানে করবে না, ঠিক আছে। তাহলে এরকমটা আমাদের হবে, ঠিক আছে। আর দেখো এখানে কি আছে, এখানে দেখো বলছে যে ইলেকট্রিক ফিল্ডটা ওয়াইয়ের উপর ডিপেন্ড করছে, মানে ওয়াই অক্ষ বরাবর যে দূরত্ব সে তার উপর ডিপেন্ড করছে। তাহলে তাই যদি করে, তাহলে এইখানে তড়িৎ ক্ষেত্রের মান কত, 0, কারণ এখানের ওয়াই 0, এই তলটার জন্য এই তলের প্রত্যেকটা বিন্দুতে ওয়াই 0, কারণ ওটা এক্স ওয়াই তলে আছে। তাহলে এক্স ওয়াই তলের ওই এই তলের ক্ষেত্রে ওয়াই কি হচ্ছে 0, এইখানে ইলেকট্রিক ফিল্ড কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, কারণ আচ্ছা এখানে কি আছে, দাঁড়াও দেখে নিই এটা আমি একবার। সো এটাতে Z0 হবে, সরি এখানে আমি একটু ভুল করে ফেলেছি। তাহলে কি বলছে দেখো, এখানে বলছে যে ঘনকটির একটি শীর্ষবিন্দুতে অবস্থিত এবং সম্পূর্ণ ঘনকটির সমগ্র তলের মধ্য দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি ওয়াই অক্ষ বরাবর হয়, ইলেকট্রিক ফিল্ড যদি এই দিকে থাকে, তাহলে আমরা কি করব, এই ইলেকট্রিক ফিল্ডের সাথে মানে যে ক্ষেত্রফলের যে ক্ষেত্র ভেক্টরগুলোর অভিমুখ এই ইলেকট্রিক ফিল্ড বরাবর, সেই ক্ষেত্র দিয়ে তড়িৎ ফ্লাক্স নির্গত হবে। তাহলে আমরা দেখব যে কোন ক্ষেত্রগুলোর অভিমুখ এই ইলেকট্রিক ফিল্ডের সাথে প্যারালাল আছে, সমান্তরাল আছে, কোন ক্ষেত্র ভেক্টরগুলির অভিমুখ এই তড়িৎ ক্ষেত্রের সাথে সমান্তরাল আছে সেটাকে দেখব। তাহলে দেখতে পাচ্ছি এই ক্ষেত্র ভেক্টরটার অভিমুখ তড়িৎ ক্ষেত্রের সাথে সমান্তরাল, এই ক্ষেত্র ভেক্টরটার অভিমুখ তড়িৎ ক্ষেত্রের সাথে সমান্তরাল, কিন্তু এখান দিয়ে ফ্লাক্স কি হচ্ছে, ঢুকছে, তড়িৎ বলরেখাগুলি ঢুকছে, এই তল দিয়ে ঢুকছে, তাহলে এর জন্য তড়িৎ ফ্লাক্স কি হবে, নেগেটিভ হবে। এবং এই পয়েন্টগুলোর ক্ষেত্রে এই পয়েন্টের জন্য ওয়াই কি হচ্ছে, 0 হচ্ছে, ওয়াই হচ্ছে 0 এই তলটার জন্য, ঠিক আছে। এই তলের জন্য ওয়াই কি 0, ওয়াই বরাবর একটু সরতে হয়নি তোমাকে, তাহলে এই তলের জন্য ওয়াই যদি 0 হয়, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডের মান কত, 0, আর এখানে ইলেকট্রিক ফিল্ডের মান কত, এখানে ইলেকট্রিক ফিল্ডের মান হচ্ছে ওয়াইয়ের ভ্যালু কত বসাতে হবে, এখানে 3 মিটারের একটা বাহুবিশিষ্ট একটা ঘনক বলছে, তাহলে এই দূরত্বটা যদি 3 মিটার হয়, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডের মান কত হবে, 10 × 3, ঠিক আছে। তাহলে 30 হবে, 30 নিউটন পার কুলম্ব হবে। তাহলে এখান দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স যেটা বাইরের দিকে আসে সেটা কত হবে, 30 × কত হবে, এরিয়া হবে, এরিয়া মানে কত হবে, 3 স্কোয়ার করলে 9, তাহলে 90 হবে। তাহলে 90 নিউটন মিটার স্কোয়ার কুলম্ব টু দি পাওয়ার -1, এই তড়িৎ ফ্লাক্সটা এখান দিয়ে বাইরে আসছে, আর এই তল দিয়ে এখানে তো ইলেকট্রিক ফিল্ড 0, তাহলে এখানে কোনো ফ্লাক্স ঢুকছেই না, তাহলে এই তলের জন্য ফ্লাক্স কত হবে, 0 হবে, আর এই তল দিয়ে বাইরে আসছে কত, 98 আসছে। তাহলে টোটাল তড়িৎ ফ্লাক্স আমাদের কত হবে, এইটা হবে, ঠিক আছে, 90 নিউটন মিটার স্কোয়ার কুলম্ব টু দি পাওয়ার -1, ঠিক আছে। আর এই কোয়েশ্চেনটা আমরা করবো এখানে, ঠিক আছে। তাহলে আমাদের এই ফ্লাক্স সম্পর্কিত যে সবগুলো কোয়েশ্চেন ছিল ছবি সমন্বিত, সেটা আমাদের সব করা হয়ে যাবে। ওকে, তাহলে দেখো এখানে একটা বাউল বলেছে, মানে একটা বাটি বলেছে, বোল বলেছে এখানে। তাহলে এখানে বলছি ইলেকট্রিক ফিল্ডের মান কেমন সেটা বলে দিয়েছে, এবং ইলেকট্রিক ফিল্ডটা এখানে দেখো সুষম আছে,
তাহলে সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখা আছে, তড়িৎ ক্ষেত্রের অভিমুখে বাটিটির সমতল বৃত্তাকার মুখের ক্ষেত্রফল ভেক্টরের সাথে 60 ডিগ্রি কোণে আছে। তাহলে এই যে ক্ষেত্র ভেক্টরটা, এই বৃত্তাকার যে এই যে অংশটা বলেছে, এই বৃত্তাকার তলের যে ক্ষেত্র ভেক্টরটা, সেই ক্ষেত্র ভেক্টরটা ইলেকট্রিক ফিল্ডের সাথে কত ডিগ্রি কোণ করে আছে বলে 60 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা তোমার কত এখানে 60 ডিগ্রি। যদি 60 ডিগ্রি হয় তাহলে বলেছে অর্ধগোলকটির বক্রতলের মধ্য দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত। তাহলে এই অর্ধগোলকটার যে বক্রতল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত সেটা তোমাকে বের করতে বলেছে। তাহলে আগে আমরা বের করি এই বৃত্তাকার তলটা দিয়ে কত তড়িৎ ফ্লাক্স বের হচ্ছে সেটাকে আগে আমরা বের করি। তাহলে এটা যদি আমার সেই বৃত্তাকার তলটা হতো, সেই বৃত্তাকার তলের অভিমুখ কত, অভিমুখটা ইয়ের সাথে কত ডিগ্রি কোণে আছে, এবার এই দিক থেকে দেখলে 60 ডিগ্রি কোণে, আর এইভাবে দেখলে কত ডিগ্রি কোণে আছে 120 ডিগ্রি কোণে আছে অ্যাকচুয়ালি। ই ভেক্টরের সাথে ক্ষেত্র ভেক্টরটা কত ডিগ্রি কোণে আছে, ই ভেক্টরের সাথে ক্ষেত্র ভেক্টরটা 120 ডিগ্রি কোণে আছে। তো কতটা তড়িৎ ফ্লাক্স ঢুকছে এই বৃত্তাকার তল দিয়ে, কতটা তড়িৎ ফ্লাক্স ঢুকছে সেটাকে আমরা কি করে বের করতে পারি, যে ই ইন্টু ওই বৃত্তাকার তলের ক্ষেত্রফল ইন্টু কী হবে কস, কী হবে 120 ডিগ্রি, আর কস 120 ডিগ্রির মান কত -1/2। তাহলে কতটা তড়িৎ ফ্লাক্স ঢুকছে ওই বৃত্তাকার তল দিয়ে, এই পরিমাণ তড়িৎ ফ্লাক্স ঢুকছে ওই বৃত্তাকার তল দিয়ে। ঠিক আছে, এই পরিমাণ তড়িৎ ফ্লাক্স ঢুকছে ওই বৃত্তাকার তল দিয়ে। তো এই পরিমাণ তড়িৎ ফ্লাক্স যদি ঢোকে এই বৃত্তাকার তল দিয়ে, এখানে বলছে না তো টোটাল কোনো আধান ভেতরে আছে এবং এটা সুষম তড়িৎ ক্ষেত্র বলছে, তাহলে যদি তাই হয় তাহলে টোটাল ফ্লাক্স কত হবে, এখানে 0 হবে। টোটাল এই পুরো গোলকটা দিয়ে, পুরো অর্ধগোলকটা দিয়ে, যেহেতু অর্ধগোলকটা একটা বদ্ধ তল, এখানে সেই বদ্ধ তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কী হবে 0। তাহলে এটা দিয়ে যদি এই পরিমাণ ফ্লাক্স ভেতরে ঢোকে বৃত্তাকার তল দিয়ে, তাহলে বাঁকানো যে তলটা আছে সেই বাঁকানো তল দিয়ে এই পরিমাণ তড়িৎ ফ্লাক্সই বেরোবে। তাহলে বাঁকানো তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, প্লাস ই ইন্টু πr²/2, এই পরিমাণ তড়িৎ ফ্লাক্স ওই বাঁকানো তলটা দিয়ে বেরিয়ে যাবে। তাহলে ই এর মান, ই নটের ভ্যালু কত, এখানে ই এর মান ই নট বলেছে, ই নট বসিয়ে দিই আমি এখানে। সো ই নট সমান কত হবে 200/π ইন্টু কত হবে πr²/2, এই পরিমাণ তড়িৎ ফ্লাক্স এখানে নির্গত হবে। তাহলে এটা আমরা ক্যালকুলেট করে দেখি কত আসছে আমাদের। তাহলে কত হচ্ছে 100 ইন্টু r², আর এর ভ্যালু নিশ্চয়ই এখানে বলে দিয়েছে 5 মিটার, তাহলে এখানে বসিয়ে দিই 5/2, তাহলে 2500 হচ্ছে আমাদের, 2500 কী হবে ভোল্ট ইন্টু মিটার। তাহলে এই পরিমাণ তড়িৎ ফ্লাক্স আমার নির্গত হচ্ছে কোথা দিয়ে, বক্রতল দিয়ে। আর কতটা পরিমাণ তড়িৎ ফ্লাক্স ওই বৃত্তাকার তল দিয়ে ঢুকছিল সেটা হচ্ছিল -2500 ইন্টু 2500 ভোল্ট ইন্টু মিটার। ওটা ওই বৃত্তাকার তলের জন্য তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স একটা স্কেলার কোয়ান্টিটি, সেটা পজিটিভ নেগেটিভ হতে পারে। যদি তড়িৎ ফ্লাক্স ভেতরে ঢোকে নেগেটিভ হয়, তড়িৎ ফ্লাক্স যদি বেরিয়ে যায়, নির্গত হয়ে যায়, বাইরের দিকে বেরিয়ে যায়, তাহলে তড়িৎ ফ্লাক্স পজিটিভ হয়। তাহলে এইভাবে আমরা তড়িৎ ফ্লাক্স সম্পর্কিত অনেকগুলো চিত্র সমন্বিত কোয়েশ্চেন করলাম। এরপরের দিন আমি আরও এই চিত্র সমন্বিত কোয়েশ্চেন করাবো। তড়িৎ ক্ষেত্রের, তড়িৎ বিভবের চিত্র সমন্বিত নানা টাইপের যে কোয়েশ্চেন হয় সেগুলো আমি তোমাদের করাবো, বিভিন্ন টাইপের কোয়েশ্চেন। এগুলো তোমরা করো, তোমাদের যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন হয়ে যাবে। এবং তোমরা যদি এই কোয়েশ্চেনগুলো করো, তোমাদের লেভেল অনেক ভালো হয়ে যাবে, অনেক ভালো হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আমার ভিডিওকে ভালো লেগে থাকলে আমার ভিডিওকে তোমরা লাইক করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে জানাও। কতগুলো কোয়েশ্চেন তোমরা ঠিক করতে পারলে সেটা তোমরা জানাও, যে কোয়েশ্চেনগুলো কি বেশি কঠিন হয়ে গেল বা কেমন হলো, তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো তোমরা। ঠিক আছে, থ্যাংক ইউ বন্ধুরা।